সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানাই আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব দেখার জন্য। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নওয়াদি। আর আমরা বিশ্বাস করি নেক্সাস টেলিভিশন টিউন করে আমাদের সকল দর্শক বন্ধু এবং নেক্সাস লেডিস ক্লাবের সকল নারী সদস্যরা আছেন আমাদের সাথে। আর এই যে আমাদের প্রতিদিনের চলা, সেই চলা একটু একটু করে বাড়তে বাড়তে আরও অনেকটা বেড়েছে। আমাদের যে নেক্সাস লেডিস ক্লাবের ফেসবুকে গ্রুপ আছে, সেই গ্রুপের সদস্য এখন 42,000-এরও বেশি। এবং এই পরিবার একটু একটু করে সবার যে ভালোবাসার একটা দারুণ পরিবার, সেটা আরও বাড়ুক। সেটার জন্য আপনারা আপনাদের যত নারী বন্ধু আছে তাদেরকেও সংযুক্ত করবেন। আর সেটার জন্য খুব কঠিন কিছু করতে হবে না, জাস্ট ফেসবুকে গিয়ে সার্চ করতে হবে নেক্সাস লেডিস ক্লাব এবং জয়েন বাটনে ক্লিক করে আপনি কিংবা আপনার বন্ধু হয়ে যেতে পারেন নেক্সাস লেডিস ক্লাবের একজন সম্মানিত সদস্য। আর এই যে একটা নেক্সাস লেডিস ক্লাবের কথা বলছি, এমন চিন্তার কথা কি আগে কেউ করেছিল 10 বছর আগে বা 5 বছর আগে? না, কিন্তু এখন আমরা কিন্তু সেই জায়গাটায় পৌঁছেছি যে জুমে যুক্ত হয়ে আমাদের বিভিন্ন প্রান্ত থেকে নেক্সাস লেডিস ক্লাবের প্রিয় বন্ধুরা কিংবা আমাদের সম্মানিত দর্শকরা তাদের মনের কথাগুলো দ্বিধা ভুলে বলতে পারে। এই যে চিন্তার কথা বলছি, সেই চিন্তা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যা সময়ের সাথে সাথে পরিবর্তন হয় এবং পরিবর্তন হওয়াটা সত্যিই খুব জরুরি। কারণ এখন থেকে 50 বছর আগের প্রেক্ষাপট বা 100 বছর আগের প্রেক্ষাপট, সে অনুযায়ী তখনকার যে চিন্তা, তখনকার যে নিয়ম, আমাদের এখনকার এই সময়ের পৃথিবীতে এসে সেটা হয়তো ঠিকঠাক মতো পালন করা বা সেই অনুযায়ী চলা কঠিন। তাই চিন্তার পরিবর্তন খুব জরুরি, এমন একটা বিষয় নিয়ে আজ আমরা আড্ডা দেব। আর সেই আড্ডায় আমরা পেয়েছি 3জন বন্ধুকে, যারা আমাদের এই যে চিন্তার পরিবর্তনের কথা বলছি, নারীরা পারে না, নারীরা পারবে না, নারীদের করা যাবে না, নারীরা বাইরে যেতে পারবে না, এইসব সব চিন্তাকে একেবারে পিছনে ফেলে নিজের কর্ম উদ্যোক্তা দিয়ে তারা দেখিয়ে দিয়েছে যে তারা সত্যি কতটা প্রতিভাবান। আমাদের সাথে আছেন নিতু রহমান, স্বত্বাধিকারী, আদ্রিস কিচেন। অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ আপু, আপনাকেও শুভেচ্ছা। আর নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের খুব ভালো লাগছে আপনাকে, এবং শ্রাবণের একদম শেষের দিকে আমরা নীল সেই আকাশের রংগুলো নিয়ে এসেছেন। অনেক ধন্যবাদ। দর্শক, আছেন আরও একজন বন্ধু আমাদের সাথে, নওশিন লাইলা, উদ্যোক্তা, রোজালিয়া। অনেক শুভেচ্ছা আপু। আপু আপনাকেও অনেক শুভেচ্ছা। আমি নওশিন লাইলা, আমার উদ্যোগের নাম হচ্ছে রোজালিয়া। এবং এই যে রোজালিয়ার রোজের বোধহয় হলুদ, গোলাপের হলুদ রংটা নিয়ে এসেছেন আপনি, খুব ভালো লাগছে। দর্শক, আছে আরও একজন বন্ধু আমাদের সাথে, জিনাতারা জেনি, স্বত্বাধিকারী, 19-20। অনেক শুভেচ্ছা। 20 তো পেরিয়েছেন, কিন্তু সাথে রেখেছেন 19-20-কে, না? নিজের সৃষ্টি। শুনবো সেই সম্পর্কে একটা ছোট আমাদের বন্ধুদের কাছ থেকে বলেছি। দর্শক, আমরা চাই প্রতিদিনের মতো আপনারা যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। দেরি না করে চলে আসুন চিন্তার পরিবর্তন জরুরি এই বিষয়ে কথা বলতে। তো আমি প্রথমে শুরু করি নিতু আপুকে দিয়ে। নিতু আপু, চিন্তা যা আপনার দাদি নানির সময় বা মা খালাদের সময় ছিল, আর সেটা আপনার এখানে আপনার সময়ে এসে একেবারেই হয়তো মিলবে না, কিন্তু ভিন্ন। হ্যাঁ, এখন আমাদের নানি দাদি বা মায়েদের সময় হয়তো অনেকে চাকরি করেছে বা পেশাগতভাবে বাহিরে এসেছে, তখন কি মানে চাকরি করতে হবে, মানে মেয়েরা যে বাসায় উদ্যোক্তা হিসেবে মানে পরিচয় গঠন করতে পারবে বা নিজেকে মানে তুলে ধরতে পারবে সবার কাছে, একটা আলাদা সম্মানজনক পেশা। উদ্যোক্তাকে এখনো মানে পেশা হিসাবে মানুষের কাছে সম্মানজনক, আর মানে নারী যে ব্যবসা করতে পারে। হ্যাঁ, ইয়েস, মানে ব্যবসা যে করে নাই তা না, কিন্তু তখনকার ব্যবসার প্রেক্ষাপট বা তখন বড় বড় সেক্টরগুলোতে, কিন্তু এখন কিন্তু একেবারে ক্ষুদ্র, মানে নারীরা কিন্তু একেবারে মানে মানে বিন্দু যাকে বলে ডট থেকেই শুরু করতেছে আর কি। এবং বাংলাদেশে আমরা যদি বলি যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প, যে সেটাতে কিন্তু একটা বড় জায়গা দখল করেছে আমাদের নারীরা। আর এখন কিন্তু মানে বেশিরভাগই নারী উদ্যোক্তা মানে ক্ষুদ্র এবং মাঝারি, এখনো মানে বড় বড় হচ্ছে, কিন্তু এখন এই যে মানে
ওই গণ্ডি থেকে যে বের হয়ে আসতে পারছে, এতটুকু যখন পেরেছে, ইনশাল্লাহ সামনে আরো বেশি মানে স্প্রেড আউট করবে, মেয়েরা আরো বেশি নিশ্চয়ই। মানে এবং নিজেদেরকে আমরা মেলে যদি ধরবে। কোভিডোত্তর বাংলাদেশ দেখি তাহলে জি। এই 3-4 বছরে সেটার পরিমাণ আরো চক্রবৃদ্ধি হারে বেড়েছে। হ্যাঁ, মানে বারটা ওভাবেই বলতে হবে চক্রবৃদ্ধি হারে। হ্যাঁ, মানে স্বাভাবিক না, দেখা যায় কি যে যা পারতেছে সেটা নিয়ে কিন্তু কাজ শুরু করেছে। এটা কিন্তু একটা আশার দিক। Right, যার যা যে মানে প্রতিভা আমাদের আছে। ইকোনমিতে একটা কন্ট্রিবিউশন, হ্যাঁ, নারী উদ্যোক্তাদের যে একদম। মানে এটাইতে মানে ছোট হোক কিন্তু এটাও তো একটা ইকোনমিক্যাল কন্ট্রিবিউশন। অবশ্যই। যে বাসায় যে পারছে যে রান্না করতে, সে খাবার নিয়ে কাজ করছে। অবশ্য শুধুমাত্র রান্না জানলেই কিন্তু হবে না। হ্যাঁ, এটা বিভিন্ন ছোট ছোট ট্রেনিং এর ব্যবস্থা আমরা আছে। সেই ব্যাপারগুলো শুনবো যে আপনিও যেহেতু ফুড নিয়ে কাজ করছেন আর সেখানে ফুড নিয়ে কাজ করা খুব সেনসিটিভ, সেই জায়গাগুলো শুনবো। তবে তার আগে আসতে চাই নওশিন আপুর কাছে। নওশিন আপু, আমরা চিন্তার কথা বলছি। চিন্তা আজকে যা চিন্তা, কালকে তা হতে পারে দুশ্চিন্তা। আবার গতকালকে যা দুশ্চিন্তা ছিল আজকে সেটা একেবারেই হয়তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। আপনার কাছে কি মনে হয় যে আসলে আমরা আমাদের বাংলাদেশ আজকে যে জায়গাটায় এসে পৌঁছেছে, আমাদের বিশ্বময় নারীরা কত রকমের চ্যালেঞ্জিং প্রফেশনে কাজ করছে, সেই ধারাবাহিকতায় বাংলাদেশের নারীরাও কিন্তু অনেক দূর এগিয়েছে। এবং আমরা যদি দেখি যে বেগম রোকেয়ার সময় থেকে শুরু করে সেই চিন্তাকে নিয়েই হাঁটি হাঁটি পা পা করে আমরা এখন দৌড়চ্ছি রীতিমতো। আপনার কি মনে হয় যে আসলে এই যে চিন্তা বা দুশ্চিন্তা, সেটা নারীদের জীবনকে আসলে কতখানি পরিবর্তন করতে পেরেছে? চিন্তাটা যখন আমি দূর পর্যন্ত দেখব, সামনের দিকে আমি পেছনের দিকে না তাকানোই ভালো। মানে সামনের দিকে নিজেকে এগিয়ে নিতে সাহায্য করে। হ্যাঁ, কিন্তু পজিটিভ চিন্তাটা করাই ভালো। হ্যাঁ, পজিটিভ চিন্তাটা করাই ভালো, নেগেটিভ চিন্তাটা না করাই ভালো। নেগেটিভ চিন্তা করলে আমরা এগিয়ে যেতে পারবো না সামনের দিকে। না, এটা আপনি ঠিক বলেছেন। কিন্তু হয় না যে নারীদেরকে নিয়ে সবসময় যেটা কম বেশি সারা পৃথিবীতেই ছিল, এখন সেই জায়গাটা থেকে আমরা যদি দেখি বেরিয়ে এসেছি। এশিয়ানে আমাদের যেসব দেশগুলো আছে, এবং আরও যদি আমরা এই দিকটাই দেখি যে আমাদের বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশগুলো, আমাদের দেশের থেকেও কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে নারীদেরকে ঘরে আটকে রাখা বা এক রকমের থাকে না যে হ্যাঁ পিছনে টেনে ধরা, সেই ব্যাপারটা বোধহয় ওই চিন্তা চেতনার জায়গাটাই অনেক বেশি পুরুষতান্ত্রিকতায় রয়েছে। আর সেই জায়গায় আপনার কি মনে হয় যে আসলে এই যে চিন্তার পরিবর্তন আপনি কতখানি দেখেন, আমাদের আশপাশের মানুষদের কতখানি হয়েছে? আমি যেটা দেখি আপু, যে এখনো আমাদের দেশে বাসার মধ্যে মানে যেমন আমি হচ্ছে ফুড নিয়ে কাজ করছি। যখন করোনাকালীন সময়ে, করোনা যখন আস্তে আস্তে চলে গেল, ওই সময় আমার বাড়ি চিটংয়ে, তো আমি চিটংয়ে গিয়েছি। তো আমার রিলেটিভ বলছিল, তোমার হাজবেন্ডের কি জব নেই, তাই কি তুমি ফুড নিয়ে কাজ করছো? মানে চিন্তা ভাবনাটা হচ্ছে এরকম এখনো কিন্তু এটা রয়ে গেছে অনেকের মধ্যে আর কি। হ্যাঁ, এটা থেকে বের হয়ে আসতে হবে, নিজেকে বের করে আনতে হবে। অনেক আপুদের কাছে, অনেক বন্ধু যারা আমাদের নেক্সাস লেডিস ক্লাবে আছেন, প্রতিনিয়ত যুক্ত হন বা অতিথিরা আসে, তারা কিন্তু বলে যে আপু জানেন, যখন কাজ শুরু করেছি আমি ফুড নিয়ে, অনেক এত হয়তো কেউ মাস্টার ডিগ্রি আরও হয়তো ভালো জব করতো, ছেড়ে তার এটা শখের জায়গা, সেটা নিয়ে কাজ করছে। অনেকে বলেছে শেষমেশ বাবুর্চিগিরি করা, সেটাই। এবং অনেকে হয়তো ক্যাটারিং নিয়ে পড়াশোনাও করেছে রীতিমতো, করে কুকিং বেকিং এর উপরে কোর্সেস করে কাজ করছে, তাকেও শুনতে হয় এমন কথা। আর সেই জায়গা থেকে আপুর অভিজ্ঞতা কি জানি আপু? আমার অভিজ্ঞতাটা হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। বাহ। পড়াশোনা শেষ করার পর হচ্ছে ফ্যামিলির একটু সমস্যার কারণে জব সেক্টরে আমি সেরকম প্রস্তুতি নিতে পারছিলাম না। তো আমার ছোট্ট বাবুকে নিয়ে শখের বসেই আমি আমার উদ্যোগটা শুরু করি। একদম দেশীয় প্রোডাক্ট নিয়ে, যেমন জার্নি ব্যাগ আর হচ্ছে 1 পিস 2 পিস এরকম দেশীয় প্রোডাক্ট নিয়ে আমি কাজ করা শুরু করি। তো 19 করে কিন্তু ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে শুনি অনেকের কাছে। হ্যাঁ, ধন্যবাদ আপু। আমি চেষ্টা করছি আমার প্রোডাক্টসের ভ্যারিয়েশন আনার। আমি চাইনিজ প্রোডাক্ট নিয়েও কাজ করছি। তো কাজ করার শুরুর প্রথম দিকেই যখন আমার বিয়ে হওয়ার পরেই আমার আশেপাশের বা বাসার অনেকের কাছেই আমি শুনি যে এত বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখন হচ্ছে কাপড় বিক্রি করছে। এটাই কাপড় বলে, আবার অনেকে বলে যে হাজবেন্ড ভালো জব করে, ওর কি দরকার কোনো কিছু করার।
আবার অনেকে বলে যে ও একা একা হচ্ছে ঢাকায় থাকে, ও হচ্ছে পারবে না। তো আমার কাছের একজন মানুষই আমাকে প্রথমবার বলেছিল যে ওকে দিয়ে হবে না। তো সেই জেদটা আমি আমার ব্রেনে রেখেছি এখন পর্যন্ত, যে আমাকে দ্বারা হবে না, কিন্তু আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি যে আমাকে দ্বারা সম্ভব। এবং আমি এই লেডিস ক্লাবের মাধ্যমে তাদেরকে বলতে চাই যে তারা কিন্তু আমাকে এখন দেখছেন, আমি কিন্তু এখানে বসা। তো আমি নিশ্চয়ই এমন কিছু করেছি যার জন্য আমাকে এখানে বসে থাকতে হচ্ছে আর তাদেরকে দেখতে হচ্ছে। আমার এই ছোট্ট প্রোডাক্টসের ভ্যারিয়েশন এনেছি অনেক, তার মধ্যে চাইনিজ আইটেম যোগ করেছি। এখন মোটামুটি ঢাকা সিটি ছাড়াও প্রায় ৪৫টা জেলায় আমি প্রোডাক্টস দিচ্ছি এবং নতুন অনেক ভেরিয়েশন আনার চেষ্টা করছি, কারণ অনেকে এখন চাচ্ছেন অনেক কিছু আনার, তাদের ডিমান্ডের উপর ভিত্তি করে এখন আমি আমার প্রোডাক্টসটা আরো বাড়াবো। সেটাই তো আসলে সার্থকতা একজন উদ্যোক্তার, যে এটা আমার ভালো লাগে যে আমি প্রোডাক্টস হচ্ছে আনতে পারছি এবং ভেরিয়েশন আনতে পারছি। একমাত্র তারা যদি ওই কথাটা আমাকে না বলতো আমি কখনোই হচ্ছে আমার বিজনেসটাকে বড় করতে পারতাম না। পজিটিভলি আসলে আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু সেটা একটা বড় ভালো পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এটা নিয়ে থাকি যে ওরা হচ্ছে নেগেটিভ কথা বলুক, ওই নেগেটিভ কথাগুলো আমি আমার ব্রেনে রাখবো, ব্রেনে রেখে হচ্ছে আমি আমার কাজ করে দেখিয়ে দেবো। তো আমি অনেক বাধা, মানে কারো কথাই আসলে থেমে যাওয়া তো যাবে না। না, আমি হচ্ছে থেমে যাইনি। আমার ছোট বাবু নিয়ে আমি এখনো কাজ করছি। ইনশাআল্লাহ আমি ইচ্ছা আছে কয়েকদিনের মাঝেই আমার এই বিজনেসের কিছু প্রোডাক্টস রিসেলিং করে অনেক আপুরা, যারা মোটামুটি যাদের মোটামুটি একটা হাত খরচ চলছে। এটা আমার খুব ভালো লাগে যে আমার প্রোডাক্টসের মাধ্যমে বা আমার এই ছোট্ট একটা ইয়ের মাধ্যমে, প্রতিষ্ঠানের মাধ্যমে ওরা হচ্ছে নিজেদের টিউশন ফিটা হাত খরচটা দিতে পারছে। আমি বরং বলবো যে কোনো উদ্যোগই ছোট না, কারণ একটা ছোট্ট শুরুই বড় কোনো কিছুর দিকে নিয়ে যায়। বড় বড় যারা উদ্যোক্তা নীতি তৈরি করেন, তারা কিন্তু বলে যে think big, dream big, but start with a small step. বড় স্টেপ নিয়ে চলতে গেলে কিন্তু সেখানে পড়ে মানে আচার খাওয়ার একটা চান্স থাকে, ফল করার রাইট। কিন্তু আমাদের আমরা শুনবো সেই ব্যাপারে, তবে তার আগে আবারও আসি নিতু আপুর কাছে। নিতু আপু, যে চিন্তার কথা বলছি আমরা যদি দেখি যে আসলে চিন্তা ভাবনা এখন অনেক পরিবর্তন হয়েছে, হয়তো আপনার হয়েছে, কিন্তু অনেকেই আছে যারা আপনারটা সে যখন করছে সেটা ঠিক আছে, কিন্তু আপনি করছেন তখন কিন্তু ঠিক ভালো লাগছে না দেখতে। এই যে বৈষম্য, এক ধরনের চিন্তার মধ্যে বৈষম্য, সেইটার ক্ষেত্রে আপনি কি বলবেন? যে আমরা যদি বাংলাদেশের আনুপাতিক হারে শিক্ষাটাকে দেখি, তাহলে শিক্ষার হার কিন্তু এখন অনেক বেড়েছে এবং আমাদের নারী শিক্ষার হার কিন্তু আরো বেড়েছে তুলনামূলকভাবে, এবং নারীদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিভাগে তাদের যে রেজাল্ট সেটা কিন্তু খুব ভালো। কিন্তু কেন জানি আমরা দেখি যে বিভিন্ন সময় আমরা আমাদের বন্ধু নেক্সাস লেডিস ক্লাব সবকিছু মিলিয়ে দেখি যে নারীদের মধ্যে কেন জানি চিন্তার পরিবর্তনটা তুলনামূলকভাবে কম হচ্ছে। এই জায়গায় পরিবর্তনটা হওয়া জরুরি কিনা? অবশ্যই আপু, দেখা যায় কি যে মানে আমি একটা কাজ করছি একই রকম, অন্যজন করছে কিন্তু মানে আমারটা ভালো লাগছে, আবার অন্যের সাকসেসটাও কিন্তু সবাই পজিটিভলি নিতে পারে না। যে ও ভালো করছে, হয়তো ওর কোনো মানে ওটা পজিটিভলি আমি নিচ্ছি না, বা এটা তাকে সমালোচনা করছি বা তাকে মানে এমন কিছু কথা বললাম বা করলাম, সে মানে মেন্টালি রিপ্রেসড হয়ে গেল। এই ভাবনাটার আসলে পরিবর্তনটা অনেক জরুরি। মানে সবাইকে প্রশংসা করতে হবে, অ্যাপ্রিশিয়েট করলে কিন্তু মানুষ মানে উদ্দীপনা পায় কাজে, যে কোনো কাজে। অ্যাপ্রিশিয়েট না করতে পারলেও ডিসঅ্যাপ্রিশিয়েট করা যাবে না লিস্ট। সব সময় তো অ্যাপ্রিশিয়েট নাই করলাম, কিন্তু ডিসঅ্যাপ্রিশিয়েট করে তাকে মানে তার আশাটাকে নষ্ট করে দেওয়ার আসলে এই মানে পরিবর্তনটা অনেক জরুরি। সবাইকে খুব ভালো লাগছে, আপনাদের সম্পর্কে আরো অনেক কিছু শুনবো। আয়োজনের পুরোটা সময় জুড়ে নিশ্চয়ই একটা ছোট্ট ব্রেকের সময় হয়েছে। দর্শক, এই যে চিন্তার পরিবর্তনের কথা বলছি আমরা, সেটা সত্যিই খুব জরুরি, কারণ সেই চিন্তার পরিবর্তন হয়েছে বলেই আজ বাংলাদেশের যে অর্ধেক জনগোষ্ঠী নারী, সেই নারীরা এগিয়ে যাচ্ছে, আরও অনেক দূরে এগিয়ে যাবে এবং বাংলাদেশের অর্থনীতিকে বিস্ময় তুলে ধরবে। আমরা সেই প্রত্যাশাই করি। ছোট্ট একটা বিরতির পরে আবারও থাকবো এই আড্ডায়। আমাদের সাথেই থাকুন নেক্সাস লেডিস ক্লাবে।
দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আজ আমরা কথা বলছি চিন্তা পরিবর্তন জরুরি। এই যে চিন্তার কথা বলছি, সেই চিন্তা শক্তি আমাদের অনেক বড় সম্পদ। এই চিন্তাই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আবার এই চিন্তাই নানাভাবে, শুধু আমার একটা চিন্তার কারণে আমার আশপাশও ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আশপাশের অনেক অগ্রগতি থেমে যেতে পারে। তাই সেই চিন্তার ব্যাপারে আমাদের অবশ্যই সচেতন হওয়া দরকার এবং আমাদের পুরনো নানা রকমের যে চিন্তা আছে, সেই চিন্তাগুলো অবশ্যই পরিবর্তন করা জরুরি। আমরা তো সেটাই মনে করছি, তাই তো আজকে নেক্সাস লেডিস ক্লাবের এই আড্ডায় আমরা এটাকে বিষয় করে আড্ডা দিচ্ছি এবং বন্ধুদের কাছ থেকে এর মধ্যে তাদের ভাবনাগুলো শুনেছি, আপনাদের থেকে শুনতে চাই। আপনাদের চিন্তা, আপনাদের ভাবনা পরিবর্তন করে দিতে পারে আমাদের সমগ্র নারীর পথ চলা। তাই অবশ্যই আপনার ইতিবাচক চিন্তাগুলো আমাদের সাথে শেয়ার করতে যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর যদি কোনো কারণে কোনো বন্ধুর জুমে যুক্ত হতে সমস্যা হয়, তাহলে তার জন্য আমাদের ফোন নাম্বারগুলো দেওয়া আছে। আপনি ফোনেও যুক্ত হয়ে আপনার মনের কথাগুলো দ্বিধা ভুলে বলতে পারেন। আসি আবারও আপুর কাছে, নওশিন আপু। নওশিন আপু, আমাদের চিন্তার কথা যদি বলি, আমাদের সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে, আমাদের নানা রকমের অভিজ্ঞতা, শিক্ষার সাথে সাথে অনেক পরিবর্তন হয় এবং হয়েছেও, আমি বিশ্বাস করি। সো অনেক ব্যাপার ছিল যেটা ছোটবেলায় হয়তো আপনি একভাবে দেখেছেন মা খালাদেরকে বা আশপাশকে, এবং সে অনুযায়ী হয়তো আপনি বড় হয়েছেন, হওয়ার পরে বুঝলেন যে না, আসলে ওই চিন্তা ভাবনাগুলো একদম ঠিকঠাক না। তখন কখনো কি এরকম হয়েছে যে আপনার কোনো বিষয় নিয়ে প্রতিবাদ করতে হয়েছে, বা আপনার মনের ভিতরে সেটা নিয়ে এক ধরনের থাকে না যে একটা খারাপ লাগা বোধ, সেটা নিয়ে এক রকমের আন্দোলন হয়ে যাওয়া ভিতরে হয়েছে? হ্যাঁ, অনেক হয়েছে আপু। আমার যেটা হয়েছে, আমি এসএসসির পর থেকে আমি কখনো মনে হয়েছে যে আমি কেন বাবার কাছ থেকে টাকা নেব। আমার যে জিনিসটা আমার কিনতে ইচ্ছা করছে সেটা আমি নিজের টাকা দিয়ে তো কিনতে পারি, তাহলে আমি টিউশন করব। তো আমার বাবার সাপোর্টটা আমার জন্য খুব বেশি ছিল। তো যে যুদ্ধটা আমার করা লাগতো সেটা আমার করা লাগেনি। মানে ছাত্র অবস্থাতে আয়ের একটা উৎস করেছে। হ্যাঁ, সেটা আমার যে যুদ্ধটা, মানে একটা মেয়েকে যে যুদ্ধটা করতে হবে, তার মাঝখানে আমার বাবা ছিল। যুদ্ধটা আমার বাবাকে করতে হয়েছে। হ্যাঁ, তারপর আমি চারুকলায় ভর্তি হয়েছি, এটা নিয়েও আমার বাবাকে অনেক যুদ্ধ করতে হয়েছে। হ্যাঁ, ইভেন যখন আমি চারুকলায় পড়ে কি হবে, হ্যাঁ, ওখানে তো সব মানে অডভাবে চলাফেরা করে, কি হবে, ভবিষ্যৎ কি, মানুষ কি বলবে। তারপরে আমি একটা সময় আড়ংয়ে জব করেছি। আড়ংয়ে যখন রোজার সময় আমি রাত করে আসতাম, ওটা নিয়েও কথা হয়েছে যে রাত করে আসছে, মেয়ের বিয়ে দিতে পারবেন তো। হ্যাঁ, তো সেই উচ্ছন্নে গেল। হ্যাঁ, না, কোনো উৎস নেই, মানে সামনের দিকে না, তোমাকে বাসার মধ্যেই থাকতে হবে, তোমাকে মানে বাসায় যেভাবে গতানুগতিক মেয়েরা যেভাবে থাকে সেভাবেই থাকতে হবে। তবে আমার সবচেয়ে বড় সাপোর্ট সেটা হচ্ছে আমার বাবা, আমার বন্ধু ছিলেন। আমরা অনেক 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 সাধুবাদ জানাই আপনার বাবাকে। এবং আপনার বাবার কথা শুনে আমার মনে হয় আমাদের বন্ধু যারা দেখছেন, দর্শক, আমাদের দর্শকদের নিশ্চয়ই অনেকের এমন কন্যা আছে যাতে কিনা আপনারা স্বপ্ন দেখেন সব সময় মেয়ের সাথে থাকবেন, মেয়ের হাতটা ধরে থাকবেন, দেখবেন মেয়ের জন্য সেটা একটা পাহাড় সমান শক্তি হবে। এবং আমরা যদি আমাদের সন্তানদেরকে তাদের স্বপ্নগুলোকে, তাদের চিন্তাগুলোকে নিয়ে সামনে এগিয়ে দিতে না পারি, তাহলে আর কি করলাম জীবনে। আমার কিন্তু তাই মনে হয়। এবং আপনার কথার মধ্য থেকে আপনি বললেন না যে এসএসসির পরে আপনার মনে হয়েছে যে আমি কেন বাবার কাছ থেকে টাকা নেব। এইটা কিন্তু আমাদের পাশ্চাত্যে যদি আমরা দেখি, আজকাল আমার মনে হয় যে বিষয়টা নিয়ে আসলে খুব কথা হওয়া দরকার, আলোচনা হওয়া দরকার, যে আমরা আজকাল দেখি যে আমাদের দেশের ছেলেমেয়েরা পাশ্চাত্যের মতো জীবনযাপন করতে চায়। এই জেনারেশন অনেক বেশি তারা তাদের মতো করে চলতে চায়, তাদের প্রাইভেসি চায়, কিন্তু টাকাটা বাবা মারই থাকবে, বাবা মার টাকা নিয়ে নিজের ফোনে সে প্রাইভেসি চায়। কিন্তু আমরা যদি দেখি যে পাশ্চাত্যে 14 পরে কিন্তু একজন ছেলে মেয়ে তার পড়ালেখার পরে যেটা মানে শিশু শ্রমের মধ্যে পড়ে না, এমন কাজ করে সে তার একটা বাড়তি আয়ের ব্যাপার করতে পারে। আর 18 পরে তো মাস্ট। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে, আমি যদি জানি আপনার কাছে এটা নিয়ে আসি, যে আমাদের দেশের আসলে ছেলে মেয়েদের বা আমাদের অভিভাবকদেরও
এই চিন্তাটার পরিবর্তন করা দরকার কিনা, যে না হা 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 আমার বাচ্চা মাস্টার্স পর্যন্ত অ্যাটলিস্ট তো ওকে সাপোর্টটা দেই? অবশ্যই চিন্তাধারা পরিবর্তন করা দরকার, কারণ ছোট থেকেই যদি আপনি একটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেন আপনার সন্তানকে, পরবর্তীতে সেই ছেলে আর মেয়ে হচ্ছে বিপথে যাওয়ার সেটা সম্ভাবনাটা কম থাকে। যেমন একটা মেয়ে হিসেবেই একটা মেয়ে যদি কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময়ে যদি টিউশনের পাশাপাশি কোচিংয়ে ক্লাস নিয়ে বা তার যা ভালো লাগে সেটা করে যদি অর্থনৈতিকভাবে কিছু টাকা ম্যানেজ করতে পারে, নিজের শখটা পূরণ করতে পারে, ওই মেয়ে হচ্ছে নিজের সংসারে বা নিজের জব সেক্টরে অবশ্যই ভালো একটা ফলাফল দিতে পারবে। এবং সে দেখা কিন্তু যায়- আরো অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে গড়ে জি, ওঠে, জি, তাই না? জি, এটার মধ্যে খুবই ইতিবাচক একটা চিন্তা বাবা মার মধ্যে এই জিনিসটা আনা আসলে খুবই দরকার। আর আমাদের জেনারেশনে দেখা যাচ্ছে যে এটা মোটামুটি আসছে বাবা মার মধ্যে, যে না আমার মেয়ে পড়াশোনার পাশাপাশি বা আমার কিছু ছেলে একটা করবে। হ্যাঁ কিছু একটা করুক, তাদেরকে আগে একটা ছিল যে হ্যাঁ ছেলেরা হয়তো টিউশনি করতো, তাও কখন যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে তখন হয়তো মানে সে হতো যে টিউশনি করতো পড়াশোনার পাশাপাশি। তো মেয়েদের কি না না মেয়ে পড়াতে যাবে কোনো কোচিং এ হোক বা কারো বাসায়, বাসায় গিয়ে। না 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 আমার মানে একটা বাবা দুশ্চিন্তা বা অনিশ্চয়তার ব্যাপারটাও কিন্তু অনিশ্চয়তা, তার থেকে হচ্ছে যে আল্লাহ তোমার বাবা মা কি তোমার টাকা ভরণ পয়সা পোষণ যোগান করতে দিতে পারে পারছে না, না। ব্যাপারটা এমন এরকম ছিল। কিন্তু এই না, ভাবনার এখন- অনেকটা পরিবর্তন হ্যাঁ, হয়েছে। বাবা মার মধ্যে এই হচ্ছে মনোভাবটা অনেক চেঞ্জ হচ্ছে। আমি হচ্ছে আশেপাশে দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে। আমিও হচ্ছে আমার পড়াশোনা চলাকালীন সময়ে বিভিন্ন কোচিংয়ে ক্লাস নিয়ে বা ভালো অ্যামাউন্টের একটা টিউশনের টাকা দিয়ে অনেক কিছু করতাম। তো দেখা যেত যে সেই অভ্যাসটা এখনো ছাড়তে পারিনি, এর জন্যই হচ্ছে নিজে ঘরে বসে এটা ভালো করছে। অভ্যাস কখনো ছাড়তে নেই, জি, জি। সেটাকে আরো বাড়াতে হয়। আর অভিনন্দন যে এই যে আপনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আপনি পড়াকালীন সময় থেকেই আপনি শুরু করেছেন, হ্যাঁ। একটু একটু করে আজকে সেটা এসেছে। স্বপ্নটা বড় হয়েছে। শুনবো আর ওই সম্পর্কে আবারও নিতপুর কাছে আসি। নিতপু, আমরা যদি দেখি এক একটা করে ধরে ধরে এক এক রকমের আসলে আমাদের চারপাশে যে চিন্তা, যেটা আসলে যে চিন্তাগুলো কপালে ভাঁজ ফেলে এবং দেখলেই মনে হয় যে কেন এরকম হবে, তাই না? বিশেষ করে আমাদের নারীদেরকে নিয়ে এই যে যেমন আপু বলল যে রাতের বেলা কাজ থেকে ফিরলে হ্যাঁ। একটা ছেলে বা একজন মেয়ে আমরা যদি এভাবে না দেখে মানুষ যে কেউ হিসেবে রাতের বেলা চিন্তা হয়তো করি তার যে- জন্য ইনসিকিউরিটি হতে পারে, যে আর্থসামাজিক অবস্থা এইসবের প্রেক্ষাপট থেকে। অনিরাপদ একটা ব্যবস্থা। হ্যাঁ, কিন্তু মেয়ে বলে সে রাতে কাজ থেকে ফিরতে পারবে না, বা তার যদি সেটা ক্যারিয়ারের জন্য ভালো কোনো একটা দায়িত্ব হয়, গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হয়, সেটাও সে নিতে পারবে না শুধুমাত্র এই জন্য যে সে মেয়ে এবং রাতে ফিরছে, হায় হায় এই মেয়ের তো বিয়ে হবে না। এই যে মানে চিন্তার পরিবর্তন, আমরা আসলে কিভাবে এই পরিবর্তনগুলো আনতে পারি সমাজে? এটা দেখা যায় কি প্রথমে তো বাবা মায়ের সচেতনতা প্রয়োজন। হ্যাঁ, যে প্রত্যেকটা বাবা মায়েরই উচিত সন্তানকে উৎসাহিত করা যে তোমরা কাজে ইনভলভ হও তোমাদের নিজেদের। হ্যাঁ, অনেকে আমরা মায়েরাই কিন্তু আহ্লাদ করে যে থাক আমার বাচ্চাটা পড়তেছে, পড়াশোনায় ক্ষতি হবে, কিন্তু মানে যদি কেউ কাজ করতে চায় পড়াশোনার পাশাপাশি কিন্তু কাজটা করা যায়। হ্যাঁ, কারণ বাচ্চারা পড়ার পাশাপাশি কিন্তু প্রচুর মোবাইলে টাইম ওয়েস্ট করতেছে, ল্যাপটপে, মানে তাদের যে প্রাইভেসি টাইমগুলো আর কি তারা ওয়েস্ট করতেছে। হ্যাঁ, আড্ডা দিয়ে বন্ধুদের সাথে, কিন্তু এই সময়টা যদি তারা ওইভাবে না করে মানে গার্ডিয়ানের একটা গাইডলাইন ওয়াইজ যদি একটা কাজে ইনভলভ হয়, তাহলে দেখা যায় অর্থনৈতিক মানে সাপোর্টটাও যেমন আসে, আবার দেখা যায় বিপথে যাওয়ার আত্মবিশ্বাসটাও তো বাড়ে, কনফিডেন্স লেভেলটাও বাড়ে এবং বিপথে যাওয়ার সম্ভাবনা কিন্তু মানে কমে যায়। একটা বাচ্চা যখন মানে প্র্যাকটিক্যাল, যারা কিন্তু কাজে যুক্ত হয় তারা কিন্তু অনেক প্র্যাকটিক্যাল হয়, ম্যাচিউর হয়ে ওঠে। হ্যাঁ, তখন কিন্তু তাদের বিপথে যাওয়ার সম্ভাবনা থাকে না, কম থাকে, এবং তারা সিদ্ধান্তহীনতায়ও কিন্তু ভোগে না। হ্যাঁ, তারা ইনডিসিশনে কখনোই ভোগে না, যেটা তার তড়িৎ গতিতেই সে সিদ্ধান্তটা নিয়ে তার লাইফটাকে সে সেটেল করে ফেলতে পারে। হ্যাঁ, এক্ষেত্রে বাবা মা সচেতন হতে পারে। মানে আসলে সমাজে সবারই এই পরিবর্তনটা, চিন্তার পরিবর্তনটা দরকার। হ্যাঁ, দেখা যায় একটা মেয়ে যখন বিয়ের আগে কাজ করে, হ্যাঁ, রাত হয়ে গেলে মানে ওই যে রাত হয়ে যাচ্ছে তখন কি বলবে মানুষ, কি বলবে এই মেয়ের কি বিয়ে হবে বা কিভাবে, মানে নেগেটিভলি একটা কি একটা ব্যাপার আপু, যখন মেয়ে বাবার বাড়িতে থাকছে তখন অমুক সাহেবের মেয়ে রাত করে ফেরে, আর বউ হলে তার তো আরো দোষ, মানে সেটা পরে তাহলে মেয়েরা কখন আসলে মানে দেশের জন্য দশের জন্য করবে, কিভাবে কাজ করবে? তখন মানে একটা অবিবাহিত মেয়ের জন্য টেনশন তার বাসার মানুষের চেয়ে প্রতিবেশীদের কিন্তু অনেক বেশি কনসার্ন থাকে। হ্যাঁ, এই মেয়েটা কখন আসলো, কখন গেল। হ্যাঁ, আর মানে আর রেস্টুরেন্টে জব করতেছে, বাহিরের দেশগুলোতে এটা তো খুব অ্যাপ্রিসিয়েট করে। হ্যাঁ,
ওরা করতেছে ভালো, কিন্তু আমাদের যেটা দেশে এখন কিন্তু আমাদের দেশেও আজকাল আছে। দেখি যে হ্যাঁ, মানে অনেক ভালো ভালো রেস্টুরেন্টে মেয়েরা যে- কাজ করছে, এবং অনেক সময় আমার আমার যেমন আমার ঠিক ছোটবেলা বলবো না, আমি যখন কলেজে পড়ি ফার্স্ট ইয়ারে, তখন আমি রাজশাহীতে বড় হয়েছে, কলেজের আমার ফার্স্ট ইয়ার রাজশাহীতে পড়ার পরে ঢাকায় আমি বদরুন্নেসা গভর্নমেন্ট কলেজে থেকে পাশ করেছি। তো তখন আমরা আমাদের যে একজন প্রফেসরের কাছে আমরা বায়োলজি পড়তাম, খুবই নামকরা প্রফেসর ডক্টর মেঘনাথ সাহা, এবং আমাদের ম্যাথের জব্দুল হক, প্রফেসর জব্দুল হক স্যারের কাছে। তো ওনাদের যে নোটসগুলো দিত সেগুলো একটা ফটোকপি অ্যান্ড যেই প্রিন্টিং আর কি, Stationery দোকান। হ্যাঁ ওই রকমের একটা শপে। ওখানে আমি জানি না আপু আপনি দেখছেন কিনা, একটা আপা ছিলেন, ওনার নাম মায়া, এবং খুব মানে মায়াবী ছিলেন তিনি। তো উনি কিন্তু ঠিক সকালবেলাতে এসে ওনার দোকানটা খুলতেন, এবং সকালে 7টার সময় থেকে সে দোকানটা খুলে তিনি সন্ধ্যা 8টা পর্যন্ত অফিস করার রাত মতোই 8টা আর কি, অফিস অফিসে, আওয়ারের। হ্যাঁ মাঝখানে হয়তো ব্রেক ট্রেক নিতেন। আমার না দেখে এত ভালো লাগতো, আজকে প্রসঙ্গ তো আজকে আবার আমার খুব বলতে ইচ্ছে করলো, এই জন্য বলছি। এত ভালো লাগতো যে ধরুন ঢাকা তো আরো অনেক অ্যাডভান্স রাজধানী, রাজশাহীতে আরো এখন থেকে আমি বেশ অনেক বছর আগের কথা বলছি, প্রায় 18 বছর আগের কথা বলছি, যখন থাকে না যে মেয়েরা ওইভাবে একটা দোকানে বের বসে হয়ে, হ্যাঁ, কাজ করবে ভাবা যেত না। কিন্তু এরকমের অনেকে কিন্তু চিন্তা ভাবনাগুলো পরিবর্তনের ক্ষেত্রে আমার মনে হয় ভূমিকা রেখেছে। এটাই আপু, আমি পড়েছি ইডেনে, হ্যাঁ, তো আমিও তো খুলনা থেকে আসছি, আমি ইন্টার করে দেন তারপরে আসলাম ইডেনে, ভর্তি হলাম ঢাকাতে এসে। তো আমাদের ইডেনের অনেক মেয়েরা যারা মেইনলি ঢাকা কেন্দ্রিক, ওরা দেখতাম যে মানে বিভিন্ন রেস্টুরেন্টে জব করতো, বিভিন্ন বাণিজ্য মেলা, বই মেলা হলে ওই সব জায়গাতে অ্যাটেন্ড করতো, হ্যাঁ। তো মানে ওরা হলে থাকতো বেশিরভাগই আর কি, মানে ওদের বাসা থেকে ওরকম মানে ইয়া করতো না, হ্যাঁ। কিন্তু আমাদের ওই যে যেটা বললেন আপু, হ্যাঁ 15 থেকে 18 বছর আগে, হ্যাঁ মফস্বল থেকে আমরা আসছি, আমাদের সময় কিন্তু এটা ভাবতেই পারে না মানুষ যে বই মেলায় যে কাজ করবে, বাণিজ্য মেলাতে স্টলে, হ্যাঁ সেলসে কাজ এবং করবে, সেখানে কিন্তু খুব সম্মানের সাথে তাদের একটা ভালো সম্মানী দিয়ে হ্যাঁ তাদেরকে রিক্রুট নিযুক্ত করা করা হচ্ছে, হয়। হ্যাঁ। Right. কিন্তু এইটাই মানে শুনবো আপু, এই যে পরিবর্তনের কথাগুলো শুনে ভালো লাগছে। আমরা দেখতে পাচ্ছি জুমেরই মধ্যে আমাদের সাথে আমাদের বন্ধুরা যুক্ত হচ্ছে। আজকে আমি যখন বসছিলাম, রাশিদা আপা অনেক শুভেচ্ছা, রেবেকা আজম আপু অনেক শুভেচ্ছা। 2 সপ্তাহ আমি রাশিদা আপাকে দেখিনি, আই ওয়াজ মিসিং ইউ ব্যাডলি রিয়েলি। সো শুনবো আপা একটা ছোট্ট ব্রেক থেকে এসে তারপরে শুনবো। দর্শক, আমাদের বন্ধুরা আমাদের আয়োজনের প্রাণ, তাদের সাথে আমাদের একেবারে যাকে বলে অন্তঃপ্রাণ বন্ধুত্ব। সেই বন্ধুত্ব একদিন যদি কাউকে কেউ না দেখি এই জুমে, তখন কেমন জানি মনটা খুব আনচান করে। যাই হোক, সেই বন্ধুত্ব সবসময় অমলিন থাকুক। একটা ছোট্ট ব্রেকের পরে আমরা ফিরে আসছি আড্ডায়, আমাদের সাথেই থাকবেন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। নেক্সাস লেডিস ক্লাব মানে দ্বিধা ভুলে মন খুলে কথা বলার প্ল্যাটফর্ম, এবং অসংখ্য বন্ধুর সাথে দারুণ এক আত্মার বন্ধনে বন্ধিত হওয়ার একটা প্ল্যাটফর্ম। ঠিক তাই নেক্সাস লেডিস ক্লাব এখন বলা যায় যত দূর বাংলাদেশি বাংলা ভাষা তত দূর লেডিস ক্লাব। এই যে আমাদের বন্ধুরা যুক্ত হয়েছে কত এক একজন এক এক প্রান্ত থেকে, আপনারাও ঘরে বসে টেলিভিশনের সামনে বসে থেকে আহা আমি যদি বলতে পারতাম এই কথা না ভেবে আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখানো জুম আইডি এবং পাসওয়ার্ড অনুযায়ী যুক্ত হয়ে যান আপনার মনের কথাগুলো বলার জন্য। আর কোনো কারণে যদি জুমে যুক্ত হতে না পারেন তাহলে ফোন করবেন, দেখুন আমাদের ফোন নাম্বারও স্ক্রিনে দেওয়া আছে। অপেক্ষায় রইলাম। আর আজকের বিষয়টা কিন্তু খুব দারুণ। আর ওই যে ভিতরে ভিতরে নানা কিছু ভেবে বসে থাকার থেকে আমার মনে হয় সেই চিন্তা ভাবনার পরিবর্তনটাও জরুরি, যে কিছু একটা করতে হবে, আর সেটার জন্য নিজের ভিতর থেকেই সাহস ধরতে হবে। তাই অবশ্যই আমাদের চিন্তা ভাবনার বা চিন্তার পরিবর্তন জরুরি। এই বিষয়ে আপনার ভাবনাগুলো নিয়ে আমাদের সাথে যুক্ত হবেন। আর এরই মধ্যে আমাদের সাথে অরুণিমা আপু যুক্ত হয়েছে, বোধহয় সাথে তার কন্যা। তবে তার আগে আমি আপুকে শুভেচ্ছা জানিয়ে আমি রাশিদা আপুর কাছে আসবো। রাশিদা আপু, জি, যখনই দেখি যে আপনি এরকম বাগান থেকে আমার মনটা ভীষণ এরকম সবুজ হয়ে ওঠে। কেমন আছেন? আসলে মাঝখানের দিনগুলোতে আলহামদুলিল্লাহ ভালো, যুক্ত হননি কেন? মিস করেছি সত্যি। খুবই মিস করেছি। থ্যাংক ইউ সো মাচ যে সবাই মিস করেছে। আমিও নেক্সাসকে অনেক 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 মিস করেছি। খুবই চিন্তায় ছিলাম দেশের জন্য।
কিন্তু আসলে কোনো কারণে ঝামেলার জন্য আমার যুক্ত হতে পারিনি, সরি। তো সবাইকে শুভ্র শীতল শুভেচ্ছা সকালবেলা। আজকে আমাদের অনেক ধন্যবাদ। টপিকস হলো, জি, আমাদের টপিকস হলো চিন্তা ভাবনা। আসলে আমাদের চিন্তা ভাবনা অনেক চিন্তার উন্নত করা উচিত, পরিবর্তন অনেক জরুরি। জি, হ্যাঁ, আমাদের পরিবর্তন জরুরি, কারণ আমরা অনেক আগের চিন্তা ভাবনা যারা আছি বা ছিলাম তাদেরকে এখন মডার্ন এই যুগের সাথে, টেকনোলজির সাথে এবং পৃথিবীর সমস্ত এনভায়রনমেন্টের সাথে আমাদের নিজেরও পরিবর্তন হওয়া অনেক জরুরি। আর যে প্রসঙ্গটা আপনার বললেন যে স্কুল থেকে বাচ্চাদের একটা সোর্স অফ ইনকাম করার জন্য মন মানসিকতা তৈরি করা উচিত, আসলে এটা খুবই জরুরি। এখানে এটাকে কিছুই এখানে মনে করে রাশিদা না। আপু, আমি তাহলে আপনার এই কথাটার সাথে আমি একটা প্রশ্ন যোগ করে দিতে চাই যে আপনার তো জি। অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশে আপনি যখন ছিলেন আপনার সন্তানদেরকে নিয়েও দেখেছেন, আবার ওখানে গিয়েও সন্তানদেরকে নিয়ে আরেকটা অভিজ্ঞতা যে আমাদের কম বেশি বাংলাদেশে ছেলেমেয়েরা মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়ালেখা করে বাবা মার অর্থায়নেই, কিন্তু ইউরোপে, আমেরিকা বা কানাডাতে সেখানে কিন্তু সম্পূর্ণ 18-র পরে নিজের দায়িত্ব নিজে নিয়ে চলতে হয় এবং কখনো কখনো পরিবারেও তার কন্ট্রিবিউশনের যোগ মানে কন্ট্রিবিউশনটা দেখাতে হয় যে হ্যাঁ সে তার পরিবারেও হয়তো নানাভাবে কন্ট্রিবিউট করছে, সেটা অ্যাপ্রিসিয়েট করা হয়। সো এই অভিজ্ঞতাটা যদি একটু বলেন যে সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে পরিবর্তনটা চিন্তাভাবনার কতটা প্রয়োজন? অনেক বেশি প্রয়োজন, বেশি জরুরি, কারণ আমাদের ছেলে বাচ্চারা যখন বাইরে চলে আসে এটা দেখে, যখন তারা দেখে যে বাইরে এসে তারা ইনকাম করতে পারে, কাজ করতে পারে, জব করে, প্লাস তারা স্টাডি করে, যত টাকাই বাবা মা দেখ তারপরেও কিন্তু এখানে এসে ওরা এখানকার সাথে অ্যাডজাস্ট করার জন্য নিজের একটা জব করে, তাহলে আমাদের দেশে কেন করবে না? রাইট। আমাদের দেশে উচিত একদম ক্লাস 10 থেকেই বা ইন্টার, বিশেষ করে ইন্টারের পর থেকে তো কোনোভাবেই তাদের ডিপেন্ডেন্ট হওয়া উচিত না। আর বাবা মারাও মন মানসিকতা অনেক উন্নত করা উচিত, কারণ ছেলেরা যখন এইখানের কথা আপনি বলছেন, এখানে তো আসলে এই যে হাউস কেনে এটাও ছেলেমেয়েরা মানে সবাই Contribute করে। শরিক হয়, ওরা কন্ট্রিবিউট করে। হ্যাঁ, এবং আরেকটা আমাদের জিনিস তো কানাডার উল্টো, ভালো, সেটা হলো রাশিদা আপা, বাবা হ্যাঁ, মা সম্পদের হ্যাঁ। পাহাড় রেখে করে যাবে, আমরা সেটা বসে বসে সেটা বসে ছেলেমেয়েরা বসে ভোগ করবে। সন্তানেরা, এবং সেটার জন্যই তো এত দুর্নীতি, এত নানা রকমের চারপাশে অনিয়ম। জি, জি। তো এখন ওরা যখন শুধু কন্ট্রিবিউট করে তা না, এবং যখন তারা হাউস দেয়, হাউসের যে মান্থলি একটা আমাদের ইনস্টলমেন্ট দিতে হয়, সেটা পর্যন্ত আমাদের বাচ্চারা এখান থেকে দেয়, মানে বাহ। অনেকেরই এখানকার দেয়। তো আমাদের বাংলাদেশের যেমন জবের ব্যাপারে করা উচিত, আরেকটা জিনিস এখানে খুব স্ট্রিক্ট আছে, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার আগে হ্যাঁ, হ্যাঁ। হাই স্কুল শেষ করলে তাকে মাস্ট 40 আওয়ার্স করে 40 ডেজ কতদিন যেন তাকে মাস্ট Training টা ভলেন্টিয়ার নিতে হয়। করতেই হবে। রাইট। হ্যাঁ, না, ভলেন্টিয়ার করতে হয়। এই যে ভলেন্টিয়ারটা জায়গায় জায়গায় করা, জবে করা, স্টোরে করা, মসজিদে করা, কারো বাসায়, ইভেন আমাদের বাসায় গার্ডেনে কাজও করে, তাতে হয় কি ওদের জড়তাটা কেটে যায়। রাইট। ওরাদের একটা জড়তা, পরে যে জব করবে, অন্যের বাসায় কাজ করবে, সেটা কিন্তু থাকে না। দেখেন, প্রাইভেট আমার হাউস, আমাদের মতো প্রাইভেট হাউসে যে যদি তারা কাজ করে, ছেলেরা মেয়েরা বোধ, এবং কারণ কাজ এশিয়ান তো মেয়েরাও কোনোটাই করে, ছোট না। কাজ তো কাজই। হ্যাঁ, তাহলে আমাদের দেশে কেন পারবে না? ঠিক। আমাদের আপা, দেশে যদি অনেক এই অনেক মন ধন্যবাদ মানসিকতা রাশিদা আপা, পরিবর্তন করে। আপনি জি, দারুণ আপনাকেও দারুণ ধন্যবাদ। অভিজ্ঞতা আপনি শেয়ার করলেন, এবং এটার আলোকে আমাদের বর্তমান একটা বিষয় নিয়ে আমি খেয়াল করে আমার ভাবনাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা এই যে আমাদের দেশে এখন যে আসলে সরকারের পরিবর্তন হওয়ার পরে যখন পুলিশ, ট্রাফিক, পুরো আমাদের ট্রাফিক সিস্টেমটাই ভেঙে পড়েছিল, যেহেতু তারা কর্মবিরতি দিয়েছিল, সেখানে আমাদের এই যে ছাত্ররা বাচ্চারা, যাদের কোনো অভিজ্ঞতাই নেই, তারা কিন্তু চেষ্টা করছে এই কদিন ধরে সুশৃঙ্খল রাখার জন্য। সুশৃঙ্খলভাবে ট্রাফিকটা করতে। আমার মনে হয় এটা কিন্তু ইউরোপ আমেরিকার অনেক দেশেই আছে, যে মিলিটারিতে, তারপরে এই যে ট্রাফিক পুলিশে সহ বিভিন্ন যে সেবামূলক কাজ, দেশকে পরিচালনা করার যে অভিজ্ঞতা, সেটা বাধ্যতামূলক মানে সেসব volunteer কাজে হিসাবে ভলান্টিয়ার হিসেবে attend 6 করানো। মাস, বছর, 2 বছর এরকমের একটা ব্যাপার আছে। আমার মনে হয় যে যথাযথ কর্তৃপক্ষ সহ আমরা সবাই যদি এই বিষয়টা নিয়ে ভাবি যে হ্যাঁ, আমাদের সন্তান বা পরবর্তী প্রজন্মকে যথাযথ শিক্ষায়, জীবন
জীবনমুখী করে গড়ে তোলার ক্ষেত্রে এই যে আমাদের মানে ছাত্রছাত্রী বা আমাদের ছেলেমেয়েরা ভলেন্টিয়ার হিসেবে ট্রাফিকের কাজটা করছে, সেটা বোধহয় তাদের পড়ালেখারই একটা অংশ হতেই পারে। 3 মাস 6 মাসের এরকমের একটা কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা হতেই পারে, তাই না? আমার কাছে আমি এই কয়েকদিন ধরে 4-5 দিন ধরে দেখছি যে পথে আমি নিজে বাচ্চারা ড্রাইভ করি, বাচ্চারা কিন্তু আমি দেখি যে ওরা সুন্দরভাবে করছে। করছে। হ্যাঁ, তাদের সুন্দরভাবে করছে। আগ্রহ, চেষ্টা কোনোটার কমতি কমতি নেই। নেই। So আমার মনে হয় এটাই সময় কাজে Even আপু, লাগানো। এরা কিন্তু মানে উইদাউট পেমেন্ট, মানে হ্যাঁ। কোনো খাবার নাই, পানি নাই, কিন্তু এখন আমাদের দেশের মানুষ কিন্তু একটা ব্যাপার দেখলাম কি আপু, Appreciate করে। অ্যাপ্রিশিয়েট করছে এবং করছে। মানে মানুষ খাবার নিয়ে আসছে, হ্যাঁ। ওদেরকে পানি দিচ্ছে, এটা জুস জানেন, দিচ্ছে। যদিও বলা উচিত না দিয়ে ডান হাতে। কালকে মামুনি, আমার শাশুড়ি মা, কালকে মামুনি রান্না করলেন, আমি প্যাকেট করলাম, করে সেগুলো আমরা বিতরণ করে আসলাম। এবং গত শনিবারের দিনে আমরা একটা পয়েন্টে গিয়ে পানি, জুস বাচ্চাদেরকে কিনে, মানে ওদের দেখে এবং আমার মানে আমি বলছি যে আমার একদম গুজবাম হচ্ছে, আমার মানে চোখে পানি চলে আসছিল আনন্দে ওদের চেষ্টাটা দেখে। এবং গত শনিবারে অনেক গরম ছিল, অনেক রোদ ছিল, তার মধ্যে দেখি যে ছোট ছোট ছেলে মেয়েগুলোর চোখ মুখ শুকিয়ে গেছে, তারা কিন্তু চেষ্টা করছে। চেষ্টা করছে ওরা। এটা আমার মনে হয় যে আসলেই আমাদের একদম প্রাতিষ্ঠানিকভাবেই হওয়া উচিত। এটা খুব ভালো লাগলো রাশিদা আপার কথার সাথে আমার আবেগের কথা আমি একদমই ধরে রাখতে পারিনি। রেবেকা আপু, এই যে আসলে চিন্তা ভাবনার পরিবর্তনের কথা আমরা বলছি, সেই চিন্তার তো আসলেই অনেক ক্ষেত্রে আমাদের জীবনের পরিবর্তন করা প্রয়োজন। একেবারে ঘর থেকে শুরু করে দেশপ্রধানের আচরণ, সেখানেও কিন্তু আসলে পরিবর্তনের প্রয়োজন। রেবেকা আপু কি মনে করে যে এই যে চিন্তার পরিবর্তন এখনকার এই সময় যখন আমরা 2024 শেষে দাঁড়িয়ে আছি, সেটা তুমি কি ফিল করো যে কিভাবে ইতিবাচক পরিবর্তনটা আনতে পারি আমরা? ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আসলে আমি শুভ সন্ধ্যা প্রশ্নটা ঠিক মতো বুঝতে পারি নাই, তারপরে আমি উত্তর দিচ্ছি সুপর্ণা, কারণ আমার নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছিল। তো আচ্ছা, আসলে যে বিষয়টা সেটা নিয়ে বলি, সেটা হচ্ছে যে আমাদের পরিবর্তন নিজেদেরকে আনতে হবে। হ্যাঁ, জেনারেশন বাই জেনারেশন যে পরিবর্তনগুলো হয় সেগুলো কিন্তু আমরা অনেক সময় অনেকটা ঘোরের মধ্যে অনেক অনেক কথা বলে যে না এটা আমরা পৈতৃক ভাবে বা ভাবে করি। এই জিনিসগুলোকে আগে দূর করতে হবে, যে আমরা নিজেরা তৈরি করা কিছু মানে জিনিসকে ঘরোয়া ভাবে ধরে রেখে এটা আমাদের বংশীয় জিনিস, এই জিনিসগুলো প্রথমে কাটায় উঠতে হবে। আর আমাদের জেনারেশনটা পারে পরিবর্তন করা, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি চোখের সামনে। ওরা দেখিয়ে আমি দিচ্ছে। যেমন হ্যাঁ দেখিয়ে দিচ্ছে, দেখিয়ে দিল এবং দেখিয়ে দিচ্ছে, এবং এটা আমরা মনে করতাম যে হয়তো আমাদের বাচ্চারা জানি না কতটুকু আগাইতে পারবে, অনেক চিন্তা হতো। কিন্তু এখন কি হচ্ছে যে আমাদের সহযোগিতা থাকলে তারা আরো বড় আরো অনেক কিছু করতে পারবে। হ্যাঁ, রাইট। যেমন আজকে একটা আমি ঘটনা দেখলাম, সেটা হচ্ছে একজন ভদ্রলোক ট্রাফিক সিগন্যাল এক ছেলেকে আজে বাজে কথা বললো। তো এই যে এইরকম অসচেতন নাগরিক কিছু আমাদের দেশে আছে, এসব মন মানসিকতা যতদিন দূর না হবে পরিবর্তনটা খুব কঠিন। আপু একদমই একমত। এবং তোমার নেটওয়ার্কের প্রবলেম, আমি তোমাকে থামিয়ে দিচ্ছি এই জন্য। আমি নিজেও একটা ঘটনা পরশুদিন দেখেছি রাস্তায়, যে একজন সিনিয়র মানুষ, উনি বেশ সিনিয়র এবং বোঝা যাচ্ছে উনি সমাজে সম্মানিত একজন মানুষ, কোনো একটা বড় পদেই আছেন। সামহাও উনি ওনার ড্রাইভারই উল্টোপাল্টা করেছে, কিন্তু উনি সেটা নিয়ে খুব, যখন ছেলেমেয়েরা এসে বলছিল, দুজন এসে বলছে যে আপনার গাড়িটা যখন বামেই যাবে আপনার বামেই থাকতে হতো, আপনি তো এইভাবে যেতে পারেন না, তাতে অন্য গাড়িগুলোর তো একটা দুর্ঘটনা ঘটতে পারতো। উনি দেখলাম যে চোখ রাঙিয়ে খুব বাজেভাবে, শব্দটা এটাই ব্যবহার করতে হলো, যে খুব খারাপভাবে মানে ছেলে দুটোকে কেমন জানি ব্যবহারটা করলো, যেটা আসলেই কাম্য না, কারোর সাথেই কাম্য না। এবং কাঙ্ক্ষিত আচরণ আমরা এটা আমাদের অনেক ছেলে মেয়েদেরকে এটাও বলতে দেখেছি, আমি সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিতে দেখেছি, এখন বুঝি যে ট্রাফিক পুলিশের কাজটা কত কঠিন। এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার যে তারা ফিল কষ্টটা করেছে, feel করতে পেরেছে। হ্যাঁ। এবং আমার এক স্টুডেন্ট, সে বাইকার, সে আমাকে বলছে যে ম্যাম আমি আর তো জীবনেও এই কাজ করব না, যে ট্রাফিক সিগন্যাল অমান্য করে আমি এদিক সেদিক যেদিক দিয়ে খুশি পারি বাইক নিয়ে চলে যাব ফুটপাতে উঠে। আগে কিন্তু করেছি, কিন্তু এখন আমি যখন দাঁড়িয়ে এই কাজটা করেছি বা করছি, এখন বুঝতে পারছি যে ট্রাফিকদের কতটা কষ্ট হয়।
এটা কিন্তু একটা বড় প্র্যাকটিক্যাল পরিবর্তন। একদম খুব ভালো লাগছে কথাগুলো আসলে শেয়ার করতে এবং শুনতে সবার কাছ থেকে। দেখতে পাচ্ছি আমাদের সাথে এরই মধ্যে হাসিনা আপু যুক্ত হচ্ছে, জাফরিন খুকু আপু যুক্ত হচ্ছে। অনেক শুভেচ্ছা। একটা ছোট্ট ব্রেক থেকে এসে নিশ্চয়ই শুনবো বাকিদের কথা। দর্শক, পরিবর্তন আমাদের চারপাশে দেখতে পাচ্ছি যে আমাদের উদ্যমী প্রজন্ম নানা রকমের ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে। সেগুলো তখনই আসলে পরিবর্তন সম্ভব হবে যখন আমরা সেটার সাথে একমত হয়ে সেই পরিবর্তনগুলো সাধন করার চেষ্টা করব। আমার মনে হয় এখনই সময় সবাই এক হতে হবে, এক হয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে। আর আমরা ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো। থাকুন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। নেক্সাস লেডিস ক্লাব মানেই পরিবর্তনের গান। আমরা চেষ্টা করছি আমাদের সমাজে ইতিবাচক যা কিছু সেগুলোকে তুলে ধরতে। তাই তো আমরা মনে করি যে আমাদের আশপাশে নানা রকমের যে চিন্তাগুলো আছে, বিভিন্ন ধরনের সামাজিক ট্যাপগুলো আছে, সেগুলোকে অবশ্যই পরিবর্তন করাটা জরুরি। তাই আজকের বিষয় চিন্তার পরিবর্তন জরুরি। আর সে বিষয় নিয়ে আপনি কিভাবে ভাবছেন? আমাদের সমাজের নানা রকমের যে বিষয় রয়েছে সেগুলোকে কিভাবে পরিবর্তন করা যেতে পারে, সে ভাবনাগুলো নিয়ে অবশ্যই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, চলে আসেন। আর এর মধ্যে অনেক বন্ধুরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অরুণিমা আপু ছিল মাঝখানে, আবার একটুখানি বোধহয় নেটওয়ার্কের একটু প্রবলেমের কারণে। আমি একটু হাসিনা আপুর কাছে শুনি। হাসিনা আপু, এই যে আমরা পরিবর্তনের কথা বলছি, আমরা যদি দেখি যে আসলে লাস্ট 8 দিনের মধ্যে বাংলাদেশের অনেক রকমের অনেক পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তন হয়েছে, নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। সেখানেও কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন দেখা গেছে যে একদম তরুণ যারা, তারা বড় বড় 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে। আবার আমাদের সন্তানরা যারা কিনা বিভিন্ন সময় নিয়ম ভাঙতো, তারাই এখন নিয়ম মানানোর চেষ্টা করছে। এটা কিন্তু অনেক বড় একটা পরিবর্তন। এবং আরেকটা ব্যাপার যেটা, এই যে বিভিন্ন রকমের যেহেতু দেশে এখন আমাদের যে পুলিশ বা ওভারঅল যে প্রশাসনের নিয়মটা ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলার অবস্থাটা এবং চুরি ডাকাতির বিভিন্ন ঘটনাও ঘটেছে, নানা রকমের অপতৎপরতা, এক রকমের বোধহয় তারা সজাগ হয়ে উঠেছে। সেটাকে প্রতিহত করার জন্য সব এলাকায় এলাকায় মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে, কিন্তু সেটাও আনন্দে। কেউ খেলছে, কেউ রান্না করে খাচ্ছে, খাওয়াচ্ছে। এই যে ব্যাপারগুলো, হাসিনা আপু, তোমার এই পরিবর্তনটা নিয়ে তুমি কতখানি, মানে এই সমাজের পরিবর্তনটা নিয়ে তুমি কতখানি আশাবাদী? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। অনেক ধন্যবাদ। দারুণ একটা প্রশ্ন, একদম বর্তমান আজকেরই বলতে গেলে। তো এটা আসলে খুব সুন্দর একটা পরিবর্তন এবং আমি তো একদম 100% অ্যাকসেপ্ট করছি। খুব ভালো লাগে এবং ওদের কাজগুলো দেখে সবসময় যখন যেখানে ভালোটা দেখতেছি শেয়ার করতেছি, পোস্ট করতেছি, নিজের প্রোফাইলে রেখে দিচ্ছি। এত স্পৃহা পাচ্ছি এই কাজগুলাতে। এবং অলরেডি আমার ছেলেমেয়েরাও করে আসছে ঢাকা থেকে, যেমন জীবনে কোনোদিন ঘর ঝাড়ু দেয় না, ওরা সেই রাস্তা ঝাড়ু দিয়ে আসছে, দেয়াল পরিষ্কার করে আসছে, বুঝছো? এগুলোর জন্য ঢাকায় ছিল কয়েকদিন, এই যে 2-3 দিন আগে আসলো ঢাকা থেকে। এই যে কাজগুলা দেখো, আরেকটা এবং দেয়ালে বিভিন্ন রকমের যে স্লোগানগুলো তারা লিখেছিল, কোনোদিন আম্মুর হ্যাঁ হ্যাঁ রাইট, যে স্লোগানগুলো লিখেছে, যেটার মধ্যে হয়তো রাগে উন্মাদনায় নানা রকমের হয়তো তারা কুশব্দও ব্যবহার করেছিল, বলছে না না এগুলো বাচ্চারা ছোটরা যেন না দেখে, সেটাকে চিন্তা করে তারা মুছে দিচ্ছে। যেটা আগে আমরা যদি দেখি যে রাজনৈতিক দলের যারা, তারা কিন্তু বিভিন্ন রকমের দেয়াল, মানে একদল নিজের দেয়ালকে কোণঠাসা করার জন্য পরের দেয়ালকে নিজের মনে করে লিখে ফেলতো। হ্যাঁ, কিন্তু স্টুডেন্টরা কি সুন্দর সুন্দর বলিগুলো লিখছে, মানে দেখলেও ভালো লাগে। ছবিগুলো যেমন, মানে লেখাগুলো চমৎকার। ঠিক তাই। হ্যাঁ হ্যাঁ, হাসিনা আপু, এই কাজগুলি দেখে কিন্তু আমাদের অনেক কিছু শিখার আছে সুমন আপু। এইখানে প্রত্যেকটা বিষয় থেকে আমি বলবো, প্রত্যেকটা পার্ট থেকে শিখার আছে। ওরা যেভাবে উদ্যমী হয়ে প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা জায়গায়, রাস্তা থেকে শুরু করে প্রত্যেকটা কিছুতে ওরা প্রত্যেক বিষয়ে যেভাবে কাজগুলো করতেছে এবং ওরা অন্তর থেকে আনন্দ নিয়ে, ওদের মনেই হচ্ছে না যে ওরা এত ক্লান্ত হয় এরকম রোদে। তুমি দেখো একটা বাচ্চা এখন কত সিনসিয়ার, মানে মুখটা কালো হয়ে যাবে একটু রোদ লাগলে, কত কিছু মাখিয়ে কত কিছু করি, ওরা নির্দ্বিধায় এই রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে আছে, বৃষ্টির মধ্যে দাঁড়ায় আছে, এগুলো কিছু মাথায় নাই। মানে ওরা দায়িত্বটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কিভাবে এটাকে ভালো করা যাবে, কিভাবে আগায় নেওয়া যাবে,
এই যে কাজগুলো হাসিনা আপু একদম, এবং এখনই বোধহয় সময় যে আমাদের সন্তান হ্যাঁ, যারা এই প্রজন্মের, আমরা বলি যে জেনারেশন জি নুনির পুতুল হয়ে গড়ে উঠেছে, এখনই বোধহয় এই ট্যাবুটা ব্রেক করার সময়। একদম। এর মধ্যে মারিয়াম বেগম আপু যুক্ত হয়েছে, অনেক শুভেচ্ছা। নিতু আপু, আপু যেভাবে বললো একের পর এক, আমি না মানে যখন বলা শুরু করছি আবেগটা ধরে রাখতে পারছি না, আমি ইন্টারাপ্ট করছি, অটোমেটিক চলে আসছে আপু কথা। সো এই যে আসলে পরিবর্তনগুলো সূচনা হয়েছে, আপনার কি মনে হয় যে আসলে এই পরিবর্তন আমাদের সমাজের জন্য তো খুব জরুরি? এই যে খুবই, মানে আমাদের এই যে আমার- 10 মিলে করি কাজ, হারি হারি জিতি নাহিলা, যেটা মাঝখানে আমার কাছে মনে হয়েছে যে কেন জানি একদম হারিয়ে গিয়েছিল এই বিষয়টা। জি আপু, হ্যাঁ এখন কিন্তু একটা আমূল পরিবর্তন দেখা গেছে। হ্যাঁ, যারা বাচ্চারা যে কয়দিন আগে নিজেরা ট্রাফিক ভাঙতো বা মানে জায়গা নোংরা করতে, একটা চিপস খেয়ে যেখানে সেখানে খোসা ফেলে জুস খেয়ে ফেলে দিত, কিন্তু এখন ওরাই কিন্তু হাতে গ্লাভস পরে ড্রেন ক্লিন করতেছে। এই প্লাস্টিকের বোতলগুলো, প্লাস্টিকগুলো, র্যাপিংগুলো সব একটা জায়গায় জড়ো করে এরা ক্লিনিং এর কাজ করতেছে। আর ট্রাফিকের কাজটা তো নাই বললাম, এটা তো আসলে মানে ওদের কষ্টটা দেখেও কেমন যেন হু হু করে ওঠে বুকের ভিতরে, যে ছোট ছোট বাচ্চাগুলো একেবারে কিভাবে, মানে শুধু যে ইউনিভার্সিটির স্টুডেন্ট তা না, একেবারে ছোট ছোট একদম। বাচ্চারা, স্কুলের স্কাউটসের বাচ্চারাও চলে আসছে। হ্যাঁ, আর ওই যে কিছু একটু যে বললেন যে আপু অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, কিছু একটু বিশৃঙ্খলা হচ্ছে, কারণ ওরা তো আসলে এক্সপেরিয়েন্স না বা বোঝে না। মানে এই বিষয়টা দক্ষ না। হ্যাঁ, অনেক সময় অতি আগ্রহের কারণেও অনেক হয়ে সময় যায় আপু। হচ্ছে। দেখা যায় কি ট্রাফিক পুলিশটা মানে অনেক বছর ক্যারিয়ার তাদের, হ্যাঁ, না, তারপরেও তার কিন্তু থেকে তারা ওদের মনস্তাত্ত্বিক যে বিষয়, বয়সের সাথে মানুষের সাথে, যে হ্যাঁ, অভিজ্ঞতার ব্যাপারটা আসে, এবং আমরা যেটাকে বলি ম্যাচুরিটি, Maturity। সেটা তো আসলে খুব জরুরি আপু। খুব জরুরি। হ্যাঁ, হ্যাঁ। আর সবার ভিতরে মানে এখন অনেকে বলতেছে যে মানে ছোট বাচ্চাদের দিয়ে কেন এটা করাইতে হবে বা কেন করতেছে, কাউকে কিন্তু ধাক্কা দিয়ে জোর করে এখানে না, পাঠানো হয় না। একদম না। সব বাচ্চারা স্বতঃস্ফূর্ত ভাবে মানে ভলান্টিয়ার নিজের যেটা ইচ্ছায় বলে আর কি, আসতেছে। নিজের ইচ্ছায় আসছে। মানে আমাদের সমাজকে পরিবর্তন করতে, আমাদের দেশকে পরিবর্তন করতে মানে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করতেছে, এবং আমি আশাবাদী এই বাচ্চাদের হাত ধরে আমাদের দেশ কিন্তু আগায় যাবে অনেক বেশি। হ্যাঁ, আমি মানে আপু খুবই মানে কি বলবো যে গত কয়েকদিন আগে আমি নিউ মার্কেটের দিকে যাচ্ছি, তো গাড়ি পার্ক করার বলছে, আপু আপনি কি গাড়ি পার্ক করবেন? তো হ্যাঁ আমি গাড়ি পার্ক করবো। তারপর আমি জিজ্ঞেস করলাম তুমি কি পড়ো? হ্যাঁ আপনি কি পড়েন? আমি ছোট হলেও আপনি কি পড়েন? বলে আমি এইচএসসি পড়ি, এবার সেকেন্ড ইয়ারে। আমি বলছি, ও তাহলে তো আমি আপু না। হ্যাঁ তাহলে তুমি আমার বাবা। মানে আমার মানে লিটারালি আমার মানে সাথে সাথে আবেগটা থাকে না যে চলে আসছে। আবেগটা চলে আসলো, ভালো লাগলো। এবং এই জায়গা থেকে আমরা যদি একটু দেখি যে আমাদের বিভিন্ন সময় আমরা দেখেছি যে রাজনৈতিক বলি বা নানা রকমের আমাদের সমাজের যে অসঙ্গতি বলি, শত শত মানুষের সামনে একজন কেউ অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে। আমরা কিন্তু কেন জানি চোখ বন্ধ করে রেখেছি। আবার এখন যদি আমরা দেখি যে মানে শত শত পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছি, এই যে পরিবর্তনের জন্য, তার মানে কি আসলে ওই যে দশে মিলে করি কাজ হারে জিতি নাহি লাজের মতো আমরা তো যে কোনো ধরনের যে সহিংসতা, সেখানে যদি দর্শন গিয়ে দাঁড়ায় আমরা কিন্তু রুখে দিতে পারি, প্রতিরোধ করা যাবে, তাই না? এই ক্ষেত্রে আপু, নসীন আপু কি মনে করেন যে এখনই তো সময় আসলে আমাদের দশের কথা মানেই তো আসলে সেখানে দেশের কথা বা নিজের ভালো সেখানে নিহিত, আমরা কি পারি না এই রকমের কারোর বিপদের সামনে গিয়ে আসলে এগিয়ে যেতে যে কোনো পরিস্থিতিতে? জি আপু, অবশ্যই পারি। আমরা মানে এগিয়ে যেতে হবে, এবং এগিয়ে শুধু নিজে না, আমার সন্তানকেও শেখাতে হবে যে তোমার পাশে যে বন্ধু তার সিক লাগতেছে তাকে তুমি হেল্প করবা, তুমি দেখে থাকবে না। হ্যাঁ, রাস্তায় কোনো ভিক্ষুক রাস্তা পার হচ্ছে, তুমি দেখে থাকবে না, তাকে একটু পার করে দিবে। হ্যাঁ, কেউ খেতে পাচ্ছে না, তাকে তুমি খাবার কিনে দিবে। এটা শেখাতে হবে, এটা বাবা মাকে শেখাতে হবে, এবং চর্চা করতে হবে। একটা ঘর থেকে যদি আমি এটা পরিবর্তনটা আনি, এটা প্রথমে সমাজে আসবে, তারপর দেশেরও পরিবর্তন হবে। ঠিক তাই। জেনি আপু, এই যে আসলে পরিবর্তনের কথা আমরা বলছি, অনেক ক্ষেত্রে আমরা মনে করি কি যে দেশ শাসন, পরিবারের বিভিন্ন রকমের ডিসিশন মেকিং সব পুরুষরাই করবে, কিন্তু যুগে যুগে মূল চালিকা শক্তির জায়গায় যদি আমরা দেখি যে পরিবারে কর্তা ভদ্রলোক জিনিস, বাবা হোক বা স্বামী হোক, যেই হোক না কেন, তিনি সকালবেলায় ঠিকঠাক জামা কাপড় পরিপাটিভাবে যাবেন, খাওয়া দাওয়া খেয়ে খাবারটা সাথে নিয়ে যাবেন, সেই কাজগুলো নেপথ্যে থেকে কিন্তু নারীরাই করে। কিন্তু তবুও নারীদেরকে বলা হয় যে না না, এইসব তোমাদের দিয়ে হবে না।
এই যে এই চিন্তার পরিবর্তন কতখানি জরুরি আপনি কি মনে করেন? অবশ্যই চিন্তার মানে পরিবর্তন করা জরুরি, কারণ ইতিবাচক চিন্তা যদি নিজের মাঝখান থেকে আসে, সেই চিন্তাটা আমি আমার সংসারে আনতে পারবো, সেখান থেকে আমি আমার দেশে সেই ইতিবাচক চিন্তাটা স্প্রেড করতে পারবো। তো যুগে যুগে আমাদের নারীদেরকে সেটাই শুনতে হয় যে তুমি পারবে না, বা তুমি ঘরের এক কোণায় থাকো, তোমাকে দিয়ে অর্থনৈতিকভাবে তুমি স্বাবলম্বী হতে পারবে না। কি দরকার, তোমার হাজবেন্ড তো করছেই, তোমার বাবার এত কিছু। কিন্তু এটা থেকে আসলে বের হয়ে আসার বর্তমান যে সময়টা, বের হয়ে আসার সময়টা কিন্তু এখনই। আমরা যারা তরুণরা এখন দেশে নেতৃত্ব দিচ্ছে, তো তাদেরও উচিত আমাদের নারী বান্ধব কিছু কর্মসূচি বা এসএমএ ফাউন্ডেশনের মতো যেই ফাউন্ডেশনগুলো আছে নারীদেরকে নিয়ে কাজ করছেন, তাদের দ্বারা নারীরা যেন এই ধরনের মনোভাব থেকে বের হয়ে আসেন। এটা হচ্ছে শুধুমাত্র নারীদের না, সব নারীদেরকে ইচ্ছা করে যে নিজের মতো করে চলার বা সমাজের এই কথাগুলো না শোনার, বা কিন্তু ঘরে আসলে তার অর্থের একটা কিছু contribution করা, রাইট? এই যে আপা যেমন বললো না, একদম ঠিক। সেই জায়গা থেকে আপনারা কিন্তু অবশ্যই তিনজনের জায়গা থেকে আপনারা চেষ্টা করছেন। আপনাদের পরিবার মানে কিন্তু সেটা আসলে বৃহত্তর জায়গা থেকে দেখতে গেলে তখন সেটা সমাজ এবং দেশের জন্য হয়। খুব ভালো লাগছে, আরো বন্ধুরা যুক্ত হয়েছে। এরই মধ্যে দেখতে পাচ্ছি শারমিন ফারজানা, মিষ্টি আপু যুক্ত হয়েছেন, উবাইদা খালামণি যুক্ত হচ্ছে। সবাইকে অনেক শুভেচ্ছা। খুকু আপার কাছে শুনবো। খুকু আপা, গতদিন তো আমরা স্টুডিওতে বসে আড্ডা দিয়েছি, আজকে আবার আমাদের জুমের বড় স্ক্রিনে আমাদের খুকুমণি আপু। সো খুকুমণি আপু, এই যে আমাদের আসলে পরিবর্তনের কথা বলছি, চিন্তার পরিবর্তন, যেমনটি জেনি আপু বললো যে ঘর থেকেই পরিবর্তন প্রয়োজন। আমরা অনেকে দেখি যে আমরা নারীরা নিজে হয়তো আমি কাজ করছি, কিন্তু আরেকজন যখন শুরু করে কিছু একটা, সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখুক কিংবা নিজে হয়তো পড়ালেখা শেষ করে কাজ করবে, আমার হয়তো জুনিয়র আমাকে জিজ্ঞেস করলো যে আমি কি করতে পারি বা কিভাবে আমার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারি, বলে না না না, এত ঝামেলা নেওয়ার দরকার নাই, তোমার কি দরকার, অনেক কষ্ট। এই যে আমরা উৎসাহ না দিয়ে অনেক সময়, অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমি এরকম দেখি যে নিজে আমি করছি কিন্তু আরেকজন করুক আমি চাই না। এই চিন্তা ভাবনার পরিবর্তনটা কি জরুরি না? অবশ্যই জরুরি আপু, কারণ উদ্যোক্তা হোক আর যে কোনো কর্মকাণ্ড, আমি যদি পজিটিভ থিঙ্কের হয় তাহলে আমি আমার সামনে যে আছে তাকেও তো আমি পজিটিভ থিঙ্ক দিব, এটা উচিত দেওয়া। এবং আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা মানুষের উৎসাহটারই খুব বেশি প্রয়োজন যে কোনো কাজের ক্ষেত্রে, সেটা সাংসারিক কাজ হোক, অফিসিয়াল কাজ হোক, উদ্যোক্তার কাজ হোক। কেউ যদি একটু উৎসাহ দেয়, সেটা পরিবারের হাজবেন্ড হতে পারে, বাবা মা হতে পারে, বা শ্বশুর শাশুড়ি হতে পারে, আমরা যদি এটা করতে পারি তাহলে আমি মনে করি যে ওই উৎসাহটুকুই ওই মেয়েটাকে অনেক দূর নিয়ে যাবে। একদম। এবং আমরা যারা আছি, আমরা আমাদের জায়গা থেকে আমরা নেক্সাস লেডিস ক্লাবের মাধ্যমে চেষ্টা করি সেই উৎসাহ দিতে এবং সেই উৎসাহের কথাগুলো আবার বিশ্বময় যেখানেই বাঙালি নারী আছে ছড়িয়ে দিতে। সেটা আমরা সবসময় করব। আবার একটা ছোট্ট বিরতি সময় হয়েছে, বিরতি থেকে এসে শুনবো বন্ধুদের কথা। দর্শক, যাই আবার একটা ছোট্ট বিরতিতে, আপনারা কোথাও যাবেন না, ফিরবো এই যাই আমাদের সাথেই থাকুন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। চিন্তা পরিবর্তন জরুরি, আমরা এমন একটা বিষয় নিয়ে আজ কথা বলছি, আর সেখানে এর মধ্যেই নানা রকমের বিষয়গুলো নিয়ে আমরা শুনেছি বন্ধুদের কাছ থেকে, যা বারবারই প্রমাণ করে যে সত্যি আমাদের দেশটাকে এগিয়ে নিতে হলে আমাদের চিন্তার পরিবর্তন জরুরি। আপনার ভাবনা কি বলে? সেই ভাবনা আমাদেরকে জানাতে অবশ্যই যুক্ত হবে। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। আর নিতু আপু, এই যে একটা চিন্তা নিজের ভিতরে হয়েছিল যে আমার মা খালারা যা পারেনি, আমি নিজে সেটা করব, কিছু একটা করে নিজের একটা পরিচয় তৈরি করব, যা থেকে আমার পরিবারও সম্মানিত হবে এবং অবশ্যই একটা অর্থনীতির যোগানও আমি দিতে পারবো। সো সেটা প্রথম কবে, কিভাবে আপনি ফিল করলেন আপনার এই উদ্যোগ গড়ে তোলার ক্ষেত্রে? দেখা যায় কি, যখন আমি অনার্সে পড়ি তখনই আমার মানে বিয়ে হয়ে যায় এবং বিয়ের পরপরই আমি কনসেপ্ট করে ফেলি। হ্যাঁ,
তো বাচ্চা পরপরই আমার 2টা বাচ্চা হয়ে যায়। হ্যাঁ, দেন ওদেরকে মানে যখন আমার পড়াশোনা শেষ, টাফ টাইম, হ্যাঁ, যখন পড়াশোনা শেষ হয়েছে তখন আমি চাইলেও মানে দেখা যায় আমার বন্ধুরা হয়তো মানে জব ইয়ার জন্য চেষ্টা করতেছে বা বিভিন্ন রকম বিসিএস এর জন্য ট্রাই করতেছে, আমি কিন্তু কিছুই করতে পারি না। মানে ওরা এত ছোট যে ওদেরকে রেখে মানে তখন আমার অনেক বড় দায়িত্ব। হ্যাঁ, মানে বাচ্চা মানে মাতৃত্ব আসলে ভয়ঙ্কর রকম সুন্দর একটা ব্যাপার। হ্যাঁ, ওদেরকে টাইম দিতে গিয়ে আসলে ওইভাবে কাজে ইনভলভ হতে পারি নাই, বা ফ্যামিলি থেকেও তখন আসলে এটা বলে নাই বা সাপোর্ট দেয় নাই যে চাকরি বাকরি। অনেকে তো করতেছে, যে ছোট বাচ্চা নিয়েও তো অনেকে চাকরিতে জয়েন করছে বা করতেছে, কিন্তু আমাদের বাসা থেকে এরকম সাপোর্টটা দিল না যে একটা চাকরিতে ইনভলভ হও বা কোথাও জয়েন করো। তো ওইভাবেই আছি। কিন্তু ওখানে আমাদের এক পরিচিত আপা আছে, আমাদের মানে আমরা যেখানে থাকি মিরপুর আবাসিকেই, শামসুন নাহার আহমেদ মিতা, উনি ওনার একটা ইনস্টিটিউট আছে, কুকিং ইনস্টিটিউট। তো ওখানে আর কি একটা যুব উন্নয়ন থেকে একটা ট্রেনিং এর সার্কুলার আসলো, দেন উনি তখন স্টুডেন্ট চাচ্ছিল আর কি, যে মানে এটা মানে সরকারের ইয়া থেকে একদম ফ্রি নারীদের জন্য, মানে ফ্রি একটা ট্রেনিং এর ব্যবস্থা করে দিবে এবং একটা সম্মানী ভাতাও আছে আফটার ট্রেনিং। হ্যাঁ, তো এরকম মানে স্টুডেন্ট খুঁজছে। আমরা তখন জানতাম না যে এরকম একটা ব্যাপার। তো আমাদের এক গার্ডিয়ান স্কুলে আর কি, বাচ্চাদের গার্ডিয়ান, তখন উনি বললো যে আপা ওখানে একটা ব্যাপার আছে, চলেন আমরা যাই একটু, যে দেখি কি অবস্থা। তো ওখানে গেলাম। তো ওখানে যাওয়ার পরে দেখি যে এরকম তখন চলে আসছে, এটা হলো ফ্রোজেন ফুডের উপরে ক্লাস। হ্যাঁ, দেন ওই ক্লাসটা করলাম। তো দেখি যে আসলে এটা একটা মজা। হ্যাঁ, মানে হাতে আমরা যে খাবারগুলো খাচ্ছি আমরা বাইরে কিনে, সেগুলো আমি নিজেই তৈরি করে ফেলতে পারতেছি, এটা কিন্তু একটা মজা। হ্যাঁ, এবং সেটা নিশ্চয়ই আপনার সন্তানেরও খুব পছন্দ করেছে। পছন্দ, এবং এটা হাইজিন শতভাগ মেইনটেইন করতে পারতেছি আমি। বাইরের এটা খোলা পরিবেশে বানানো বা মেকিং প্রসেসটা কেমন, নিজে কিছু করে খাওয়াতে পারলে একটু মেয়ে আমার মনে হয় যে আমাদের সবার নারীদের খুব ভালো লাগে, বেশি আনন্দ। হ্যাঁ, দেন তারপরে আসলো স্ট্রিট ফুডের। হ্যাঁ, দেন তারপরে আবার আসলো চাইনিজ এন্ড ক্যাটারিং এর। আমি প্রত্যেকটা কোর্সই কিন্তু করেছি এখানে। হ্যাঁ, তাতে করে একদিকে যেমন আপনার নিজের ভিতরের স্কিল ডেভেলপড হয়েছে, এবং সেটাকে কেন্দ্র করে নিশ্চয়ই আপনার সাথে আরো কয়েকজন কাজ করে, তাদের একটা কর্মসংস্থান হয়েছে। এটাই কিন্তু সবথেকে বড় জরুরি ব্যাপার। আই অ্যাপ্রিশিয়েট। বা খুব ভালো লাগছে, অনেক বন্ধুরা যুক্ত হয়েছে। এর মধ্যে আমাদের রীতা পোদ্দার আপু, নার্গিস আপু চলে এসেছে, অরুণিমা আপু অনেকক্ষণ ধরে কন্যাকে নিয়ে আছে, মাঝখানে একবার বোধহয় নেটওয়ার্ক ছিল না, এই জন্য আমি শুনতে পাইনি। আপু, অরুণিমা আপুর কাছে শুনতে চাই যে আপু, এই যে আপনি একটা জেনারেশন, আপনার সাথে যেই মিষ্টি মেয়েটি বসে আছে সে আরেকটা জেনারেশন, নানা কারণেই সময়ের পার্থক্যে চিন্তারও একটা পার্থক্য থাকবে, সেটা তো অবশ্যই। কিন্তু অনেক সময় আমরা যারা আগের জেনারেশনের, তারা ধরে বসে থাকি যে আমরা যা ভাবি, আমরা যা শিখেছি, যা করেছি সেটাই সব থেকে ঠিক। হ্যাঁ, আমি একটু আপুর কাছ থেকে শুনি। আমরা মনে করি সেটাই সব থেকে ঠিক, কিন্তু আসলে তো সেই চিন্তাটার পরিবর্তন বোধহয় জরুরি। অরুণিমা আপু কি মনে করে? জি আপু, শুনতে পাচ্ছেন? আপুর বোধহয় নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, আমি তাহলে এই বিষয়ে একটু রীতা পোদ্দার আপুর কাছে শুনি যে আপু, এই যে আমাদের আসলে সময়ের সাথে জেনারেশনের যে চিন্তার পরিবর্তন, সেটা নিয়ে অনেক সময় নানা রকমের তর্ক বিতর্ক হয় যে ওটা ভালো, এটা খারাপ। কিন্তু এই যে ভালো খারাপের একটা যে সংঘাত বা এক রকমের যে একটা মাঝখানের একটা থাকে না, যে কেমন যেন একটা দেয়াল, এটা ভাঙা বা এটা পরিবর্তন করাটা তো আসলে জরুরি। অনেক ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে আমাদের পরিবর্তন ভালো, কিন্তু আমি যদি আমার ঐতিহ্যকে ভুলে যাই সেটা আমার মনে হয় ভালো না। না, সেটা তো একেবারেই না। হ্যাঁ, সেটা দেয়ালের কথা বলতে যাচ্ছি আমি। যেমন আমাদের যেমন আমরা কি ঘরে বাইরে সমানে কিছু না কিছু করি। হ্যাঁ, কিন্তু আমাদের যে ঘরে, আমি একদম বেসিক থেকে বলি যে আমি আমার ঠাকুমা, যে সে আমি বড় হয়ে দেখিনি, সে মানে চোখে দেখে। সে চোখে দেখতো না, কিন্তু সে যে সাদা একটা শাড়ি পরতো, আমার বাবা যদি সে দেখতো একটু ময়লা বা মার দেয়া, আয়রন করা না, খুব রাগারাগি করতো। তো আমার মাথার ভিতরে সেই জিনিসটা আছে যে আমার ঠাকুমাকে কেমন একটা সম্মান দেওয়া হতো, কেমন ভালোবাসা হতো। ঠিক আমার শাশুড়িকে যত কিছুই হোক, মানে আমি পারি না অনেক কিছু, যে আসলাম সে অসুস্থ, বেশ অসুস্থ, মানে তার মানে ব্রেন কোনো কিছু কাজ করে না। না, সেগুলো তো রীতা আপু, সেটা কিন্তু আমাদের ভ্যালুজ,
যদি আমরা ভ্যালুস ভুলে যাই, আমাদের শিষ্টাচার, আমাদের নিয়ম, আমাদের যে ঐতিহ্য, তাহলে তো আমরা অস্তিত্বহীন হয়ে পড়ব। আমি সেগুলো বলছি না, কিছু ট্যাবু আছে, অনেক ক্ষেত্রে আমরা কুসংস্কারও Social বলতে পারি, taboo যেগুলো। অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি যে এক ধরনের গোঁড়ামি বলতে পারি, সেগুলোর পরিবর্তনের কথাটাই আসলে আমরা বলছি, যেটা অনেক সময় জেনারেশন হ্যাঁ টু হ্যাঁ সেটাও জেনারেশন। বলছি আমি। হ্যাঁ জি। যেমন আমি, হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক না, কিছু কিছু জিনিস আসলে সেটা ঠিক না। যেমন আমাদের ধর্মে হোক আর যে ধর্মে হোক, কিছু কিছু গোঁড়ামি আছে যে একটু করে বলি যে এখন যে অবস্থা চলছে, আগে আমাদের হিন্দুদের মধ্যে মুসলিমদের দেখা গেল যে ঘরে ঢুকতে দেওয়া যাবে না, হুম হুম হুম। অনেক নিয়ম ছিল, কিন্তু এখন কিন্তু আমরা সেটা করি না, হ্যাঁ তাই না? রীতা সেটা আপু, কিন্তু আমার আমরা সবাই ভুল না মিলেমিশে হলে থাকছি। শুধু মুসলিম কেন, হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন যে কাস্ট আছে, এক কাস্টের থেকে আরেকটু উচ্চ কাস্টের হলেই তো তার ঘরে তাকে নেমন্তন্ন করা যাবে না, এমনকি যে ঘটিতে জল খাওয়ার যে নিয়ম, সেখানেও বোধহয় ওইরকম কিছু ভাবনা থেকে এসেছে, তাই না? যে ছুত অছুতের হ্যাঁ ব্যাপারটা। আপু, হ্যাঁ এটাও ছিল, কিন্তু মুসলিমদের বেলা বেশি ছিল। হ্যাঁ হ্যাঁ, আর হিন্দুদের বেলা ঘরে ঢুকতে দিত, কিন্তু তারা রান্নাঘর, ঠাকুরঘর সেটা হ্যাঁ। একটা মেনটেন করতো। ওরে বাবা। এখন যেটা আমরা করি না, বা বা আমরা যেভাবে মুসলিমদের বাড়িতে ঈদের সময় দাওয়াত হ্যাঁ। খেতে যাচ্ছি, হ্যাঁ এখন আমাদের কোনো ব্যাপারই মনে ঠিক হয় না। তাই, এটাই কিন্তু একসাথে আমরা বাংলাদেশের সবকিছু সব থেকে করছি। বড় সৌন্দর্য, এই অসাম্প্রদায়িক ভাবনা। এবং আমরা সবসময় বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার, এবং সবার উপরে মানুষত্ব, সবার সব থেকে হচ্ছে মানুষ বড়। খুব ভালো লাগলো। আবার একটা ছোট্ট ব্রেকের সময় হয়েছে, এর মধ্যে আরো এক আপু যুক্ত হচ্ছেন দেখতে পাচ্ছি। ছোট্ট একটা ব্রেক থেকে এসে নিশ্চয়ই শুনবো বাকিদের কথা। দর্শক, ঠিক তাই, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, তাই সেখানে ধর্ম বর্ণ এমন কোনো বিভেদ রাখা যাবে না। মানুষকে মানুষ হিসেবেই সম্মান দিতে হবে, নিজেও সম্মানটা নিতে হবে। হ্যাঁ, আর আমাদের এই ভাবনায় থাকতে হবে। আমরা একটা ছোট্ট ব্রেকের পরে আবারও ফিরে আসছি নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, আরও একবার সবাইকে আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। বাট শেষ বিরতিটা পার করে এলাম, বেশি সময় আর নেই আড্ডার, তবু যেটুকু সময় আছে বাকি সময়টুকুতেও আমরা ভরপুর আড্ডা দেবো। আর সেই আড্ডায় আপনাকেও চাই যুক্ত হবেন আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখানো জুম আইডি এবং পাসওয়ার্ড অনুযায়ী। বিষয় চিন্তা পরিবর্তন জরুরি। চলে আসেন আপনার চিন্তার কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে। তো আবার আপুর কাছে আসি। আপু, এই যে আসলে আমরা শুনলাম আপনাদের তিনজনের একটু একটু করে এগিয়ে আসার গল্প, এখনকার বর্তমানটা শুনেছি, কিন্তু শুরুটা জানি যে নারীর জন্য যখন যাই শুরু করতে যায় না কেন, সেটা খুব সহজে হয় না। সেখানে আপনি বললেন না তখন যে বাবা যে সাপোর্ট দিয়েছিল, বাবা তো যখন আপনি অবিবাহিত ছিলেন বাবা, কিন্তু জীবন সঙ্গী মানুষটি যিনি, তিনি কিভাবে সেটাকে অ্যাপ্রিশিয়েট করেছেন বা কতখানি সাপোর্ট করেছেন? প্রথম শুরুটা এতটা সহজ ছিল না। করোনাকালীন সময়ের আগে থেকে 2014 সাল থেকে আমি টুকটাক করা শুরু করছিলাম, সেটা লুকায়ে। হ্যাঁ, কারণ হচ্ছে কি করছো, পরোটা সেল করবা, কি বলবে এখানে, তুমি ছোট বাচ্চা, পারবা না, করো না। আরেকদিন হচ্ছে ইফতারি সেল করছি, চিন্তা করতেছিলাম যে সে অফিস থেকে আসার আগেই আমি সব দিয়ে দিব, কিন্তু পারলাম না, ধরা খেয়ে গেলাম। শেষে দেখা গেছে যে আমি বেগুনি মানে বানাইছি, কিন্তু রাখা হয়নি আমার, সেটা হচ্ছে আমি সেলই করে ফেলছি। বলছে আজকে বাসায় বেগুনি নিয়ে এমসি না, সেল করে ফেলছি। মানে সেদিন থেকে একটু রুট হওয়া শুরু করলাম। তারপর আবার অফ হয়ে গেল, আবার 2018 সাল থেকে আমি আবার শুরু করলাম। এবং করোনাকালীন সময়ে আমি আমার হাজব্যান্ডকে বললাম, তুমি তো ব্যায়াম করতে যাও নিচে সকালে, ওনাদেরকে বলবা যে পরোটা পাওয়া যায় ঘরে তৈরি, এখন তো হোটেলের পরোটা কেউ খাচ্ছে না। বলে কি হ্যাঁ, আমি ওখানে বলবো এটা যে আমার ওয়াইফ পরোটা সেল করে। আমি বলছি ঠিক আছে, তুমি ওটা বলো না, তুমি বলো তুমি একজন থেকে কিনে খাচ্ছ, তোমার ভালো লাগছে। হ্যাঁ, তো হ্যাঁ, তো সেখান থেকে আর কি শুরু। যখন দেখলো সে গুড মার্কেটিং স্ট্র্যাটেজি, তো সেখান থেকে হচ্ছে সে মানে আমাকে দেখছে অনেক অর্ডার এসে গেছে, আমি করছি, ইভেন আমাকে সাহায্য করা শুরু করলো। আমি পরোটা মানে বেলতাম, সে তেল লাগাতো, আমি আবার সেটা বেলে দিতাম, সে হচ্ছে ছেঁকতো। বাহ। হ্যাঁ, তারপর প্যাকেটিং। এই না হলে আসলে মানে
এমন শুনতেই আসলে ভালো লাগে যে সফলতার গল্প একা তো লেখাই যায়, আপনি লিখতে শুরু করেছেন কিন্তু সেখানে জাস্ট একটুখানি উনার একটু যখন হাতটা পড়েছে সেই সফলতা কিন্তু কত অনেক দূর দ্রুত এগিয়ে এগিয়েছে। গেছে। হ্যাঁ, বাহ। এখন যে এভাবে এগিয়ে সময়টা- যাবেন জি আপু। এবং আমরা বিশ্বাস করি যে ওই যে একটা লাইন আমরা বারবার আমি আমার এই আয়োজনে বারবার বলি যে সবাই তো এটাই বলে যে সংসার সুখী হয় রমণীর গুণে, পরের লাইনটা হচ্ছে গুণধর পতি যদি থাকে তার সঙ্গে। সো আমরা চাই যে আমাদের পতিরা গুণধর হোক, তাহলে আমাদের সংসার যেমন সুন্দর হবে দেশের অর্থনীতিও এগিয়ে যাবে। আর সেই অর্থনীতিকে এগিয়ে যাওয়ার চিন্তা থেকেই কিন্তু আমাদের জেনি আপু কাজ করা শুরু করেছেন এবং এখন 19-20 বেশ পরিচিত একটা নাম হয়ে উঠেছে। কিভাবে স্বপ্ন দেখেন 19-20-কে নিয়ে এগিয়ে যাওয়ার? ধন্যবাদ আপু। আমি প্রতিনিয়ত স্বপ্ন দেখি যে আমার এই ছোট্ট উদ্যোগটাকে আমি একটু বড় করব। এর জন্য আমি বিভিন্ন কালেকশন আনছি, প্রতিদিনই নতুন নতুনভাবে ভাবছি যে 8-10টা হচ্ছে উদ্যোগের সাথে আমার উদ্যোগটা একটু ভিন্ন রকম থাকুক, যার জন্য কাস্টমার আমার পণ্যটাকেই হচ্ছে রিচ করবে বেশি। রাইট। তো আমি হচ্ছে আমার পেজে বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকি, আর কিছু কিছু টেকনিক হচ্ছে ফলো করি, যেটা এই যে দেশের একটা অস্থিতিশীল পরিস্থিতি গেল, এর মাঝখানে অনেক অর্ডার এসেছিল, তো তখন আমি ডেলিভারি চার্জটা একদমই অফ করে দেই। এতে দেখা যায় যে আমি নিজের মানসিক একটা শান্তি পাই যে এত কষ্ট করে রাইডার আসছে, তাদেরকে তো তার কোম্পানিটা হচ্ছে তার অ্যামাউন্টটা দিবে, হচ্ছে আমার কাস্টমারের কাছ থেকে তারা সেটা না নিক। তো এতে দেখা যায় যে আমার রিপিট কাস্টমারটা একটু বাড়ে, আর কাস্টমারের সাথে বন্ডিংটা অনেক ভালো হয়। রাইট। এবং এগুলো কিন্তু আসলে খুব অ্যামাউন্টটা যে খুব আপনার জন্য অনেক বড় বা কাস্টমার ওইটাতে যে তার খুব লাভবান ব্যাপারটা তা না, তো এই সম্পর্কটা গড়ে ওঠে, একটা দারুণ মধুরতা তৈরি হয়। আমরা প্রত্যাশা করি যে 19-20 নিয়ে এগিয়ে যাবে জেনি আপু, এবং তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সে সময় দেওয়ার জন্য। আমাদের বন্ধুদের কাছ থেকে শুনে আমি বিদায় নিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে এর মধ্যে আবার মারিয়াম বেগম আপু যুক্ত হয়ে গেছে, মমি সুফিয়ান মমি আপু যুক্ত হয়েছে। মারিয়াম বেগম আপুর কাছে আমি একটু শুনবো, এবং মিতু আপু যুক্ত হয়েছে। মারিয়াম আপা, সময়ের সাথে যদি দেখি জেনারেশনে আপনার সাথে আমার একটা বড় পার্থক্য আছে, কিন্তু অনেক জায়গায় কিন্তু আমাদের ভাবনা মিলে যায় এবং সে কারণে কিন্তু বন্ধুত্ব গড়ে উঠেছে। এই যে আসলে চিন্তার মেলবন্ধন, সেটা করাটাও তো আসলে খুব জরুরি। হ্যাঁ, শুভেচ্ছা সুবর্ণাপুর, সবাইকে উপস্থিত অতিথিদের শুভেচ্ছা ভালোবাসা। হ্যাঁ, চিন্তাশীল পরিবর্তন তো আমাদের পৃথিবী পরিবর্তনশীল, প্রকৃতির মতো মানুষও পরিবর্তনশীল। ওরে সবুজ ওরে আমার কাঁচা, আধমরাদের ঘামের তুই বাঁচা, এই যে আমাদের রবীন্দ্রনাথ বলেছেন, সেইভাবে মনে হয় আমরা এখন আমাদের সবুজ বাচ্চারা, আমাদের ছেলেমেয়েরা যে আমাদের অশুভ দৃষ্টিকে, অশুভকে দূর করবে, সরাই দিয়ে এখন আমাদের শুভ কিছু আমাদেরকে দিতে চাইতেছে আমাদের দেশকে। রাইট। এবং সেখানে আমাদের চিন্তারও মেলবন্ধন ঘটিয়ে যা কিছু ইতিবাচক সেটাই আসলে সামনে এগিয়ে যেতে হবে। আমরা মিতু আপুর কাছে একটু শুনবো। মিতু আপু শুনতে পাচ্ছেন? মিতু আপু? জি আপু, হ্যাঁ মনে হচ্ছে আপু খুব কষ্ট করে কোনো কারণে কি সাউন্ডের প্রবলেম? না আপু, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, বলেন। মিষ্টি আপু, মিতু আপু না হয়ে মিষ্টি আপুই বলতে হবে। সো মিতু আপু, আপনার পেছনে আমি দেখতে পাচ্ছি, বোধহয় ভুল না করলে এটা একটা ফার্মেসি, তাই কি? শুনতে পাচ্ছেন আপু? জি আপু, জি আপু, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি কি জানতে পারি যে আপনি এখানে কেন? আপু, এটা আমার নিউ বিজনেস আর কি। বাহ। এবং এই জায়গায় আমি আপনাকে মোর দেন 100%, 1000% হচ্ছে 1000 টাইম আমি অ্যাপ্রিসিয়েট করব, কারণ আমাদের কিন্তু একটা মোটামুটি কমন আছে যে ফার্মেসি, মেডিকেল স্টোর, এইসব জায়গায় বেশি পুরুষরাই কাজ করবে। খুব একটা কিন্তু এরকম দেখা যায় না, আমি দেশে ওরকম খুব একটা দেখিনি। হ্যাঁ, সো আপনার নতুন এই উদ্যোগ এগিয়ে যাক, আরও আপনাকে দেখে অন্যরাও উৎসাহিত হবে এবং নতুন নতুন চ্যালেঞ্জিং নানা রকমের প্রফেশনে ভালো করবে। এবং আমাদের দেশের যে একটা
হয় না তথাকথিত যে চিন্তা, সেই চিন্তা ভাবনাগুলোকে আসবে। পরিবর্তন করবে। সবাইকে আরো একবার অনেক ধন্যবাদ। মমি আপুকে আর ইভা আপুকে শুনতে পারানো আমরা নিশ্চয়ই কালকে শুনবো, আর নতুন একটা বিষয় নিয়ে আবার আড্ডা দিব। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। সুবর্ণা আপু আপনাকেও অনেক আপনাকে ধন্যবাদ অনেক এবং ধন্যবাদ। লেডিস ক্লাবে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আসলে এখানে আসতে পেরে নিজের মনের কথাগুলো, ক্ষোভগুলো হচ্ছে সুন্দর করে প্রকাশ করতে পারলাম, এই জন্য লেডিস ক্লাবকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদেরকেও। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও সবসময় আমাদের সাথে থাকার জন্য। আপনারা আছেন বলেই আমরা পরিবর্তনের স্বপ্ন দেখি। এভাবেই থাকবেন সবসময় নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে।